বাংলাদেশ রাষ্ট্রটা জন্মের পর থেকেই এক ধরনের অসুস্থ ন্যারেশন এই দেশটাকে ঘিরে চলেছে। হাসিনা কিন্তু নির্বাচনের ব্যাপারে খুব আগ্রহী ছিল। এই দেশের রাজনীতি খুব বড় একটা অংশ বাইরে থেকে খেলা হয়। সবচেয়ে স্টুপিড কাজ হলো মোটিভেশনাল স্পিচ দেওয়া। রাজনীতি কখনোই ভালো চয়েস কারো জন্যই নয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। এই জন্য এইসব বুদ্ধিজীবীদের আসলে নিজের মুখটা আয়নায় দেখা দরকার। ওনাকেই চাই, উনি ছাড়া কোনো বিকল্প নাই, এই কথাগুলোর শুরুটাই হচ্ছে ফ্যাসিজম। যে কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ কথাটার মানে হলো ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। এই বিচার যতদিন নিশ্চিত করা না যাবে ততদিন পর্যন্ত রিকনসিলিয়েশন ওয়ার্ডটাকে আনা যাবে না সামনে। স্বৈরাচার বা ফ্যাসিজম শুধুমাত্র ক্ষমতা না, জনতাও ফ্যাসিস্ট হইতে পারে। রাজনৈতিক লেন্সটা আমার যেন নিজের চোখের হয়। একটা রাষ্ট্র কখন সুন্দর হয়? অথরিটি যখন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য বাংলাদেশ ডায়ালগের পডকাস্ট সিরিজ কাউন্টার ন্যারেটিভের আজকের পর্বে। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা এবং বিএনপি মিডিয়া সেলের সদস্যও তিনি, এবং সঙ্গে আছেন জবানের সম্পাদক এবং বিশিষ্ট চিন্তাবিদ রেজাউল করিম রনি ভাই। ব্যক্তিগতভাবে দুজনই আমার খুব প্রিয় মানুষ এবং আপনাদের অবশ্যই খুবই প্রিয় এবং পরিচিত। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আপনাদের দুজনে অনেক ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য প্রথমে এই ধন্যবাদ জানাই। রনি ভাই, আপাকে দিয়ে শুরু করছি প্লিজ। আপা, আপনি একজন রাজনীতিবিদ, শুরুতে রাজনীতি নিয়ে প্রশ্নটা। আসলে এই রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাংলাদেশে আনকমন না, কিন্তু পাওয়ারের পর্যায়ে এখনও এরকম একটা বিষয় আছে যে রাজনীতি যে স্ফিয়ারটা আমাদের, সেটা নারীদের জন্য এতটা বন্ধুত্বসুলভ না, ফ্রেন্ডলি না। আপনার আসলে আশা এবং পথ পরিক্রমাটা কীরকম ছিল, বা কেনই আসলেন এই হয়তো বা কিছুটা বন্ধুর পথে? অনেক ধন্যবাদ রুবা। আমি আসলে তোমাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সিলেক্ট করার জন্য গেস্ট হিসেবে, কারণ আমি এই তোমাদের এই প্রোগ্রামটা দেখি এবং আমি ভক্ত। এইবার প্রশ্নটায় আসি, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে না, নারীদের রাজনীতি বিশ্বজুড়েই সহজ নয়, এবং যে যেখানে করেছেন রাজনীতি, আমরা যদি একেবারে গণতন্ত্রের পরাকাষ্ঠা বলো ইউএসএ, আমরা জানি যে একেবারে হাইয়েস্ট একটা তারা অবস্থান ধারণ করেন, সেখানেও কিন্তু নারীদের রাজনীতিটা সত্যিই টাফ। সেই তুলনায় বলবো যে এশিয়ান কান্ট্রিগুলোতে, স্পেশালি সাউথ ইস্ট এশিয়াতে, এখানে খুব সিগনিফিক্যান্ট এক্সাম্পল আছে যে নারীরা রাজনীতি করেছেন, বন্ধুর পথ হলেও তারা এগিয়ে এসেছেন। এবং তারা কিন্তু, মজার কথা হচ্ছে যে ইন জেনারেল হয়তো বা ওভারঅল সংখ্যাটা খুব বেশি বৃদ্ধি পায়নি নারী অংশগ্রহণে রাজনীতিতে, কিন্তু সর্বোচ্চ জায়গাগুলোতে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা যেতে পেরেছেন। এখানে অনেক ধরনের ব্যাখ্যা আসে। এই সাউথ ইস্ট এশিয়ার তো একটা পলিটিক্যাল একটা ধরন আছে, যে এখানে পারিবারিক রাজনীতির একটা প্রভাব আছে। সেই প্রভাবে আসলে নারীদের জন্য অনেক ক্ষেত্রে সহজ হয়েছে, এটা অবশ্যই অনস্বীকার্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওভারঅল যে মাইন্ডসেট আমাদের বাংলাদেশের মানুষের জন্য, রাজনীতি কখনোই ভালো চয়েস কারো জন্যই নয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। আমার খুব মনে পড়ে যে আমি যখন প্রথম রাজনীতি শুরু করি 2005-এ, আমি সদস্য হই প্রথম, এবং এটাই আমার প্রথম রাজনৈতিক সদস্য হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তখন আমাকে আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলেছিলেন যে নিজেকে ওয়েস্ট করে দেওয়ার মানেটা কি? তোর তো সম্ভাবনা ছিল, বা তোমার তো সম্ভাবনা ছিল, কিংবা আপনার তো সম্ভাবনা ছিল। সম্ভাবনা তো ছিলই, না হলে তো আজকে আমি এখানে আসতে পারতাম না। আমি যেই সেক্টরেই যাই, আমি যদি কর্পোরেট সেক্টর, আমি এখানে আরেকটু রুবাব, আমি কোশ্চেনটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলতে চাই। আসলে কোন সেক্টরটা সহজ নারীদের জন্য? ইন এনি সেক্টর অফ দিস কান্ট্রি, আমরা যদি কর্পোরেট ওয়ার্ল্ড দেখি, আমরা যদি প্রতিটা কর্মক্ষেত্র দেখি, আমরা যদি ব্যবসা দেখি, রাস্তাটা বন্ধুর। আমি যখনই সিদ্ধান্ত নিয়েছি যে একজন নারী হিসেবে, যে আমার পরিবারের পাশাপাশি আমি নিজস্ব একটা আইডেন্টিটি ডেভেলপ করব, সেটা ব্যবসায় হতে পারে, সেটা রাজনীতিতে হতে পারে, সেটা অন্য কোনো বিষয়ে হতে পারে, এটা অলওয়েজ ব্যালেন্স করাটা অনেক টাফ। কারণ কি বলবো, এটা কনভেনশনাল থট হচ্ছে, বা সনাতনী চিন্তা হচ্ছে, বা যেটা রেগুলার চিন্তা হচ্ছে যে আমাকে আমার সংসারটাও সামলাতে হবে, আমাকে আবার আমার কর্মক্ষেত্রটাও সামলাতে হবে। এই কারণে একটু বেশি চাপ হয়ে যায়। কিন্তু পার্সোনালি আমি খুবই খুবই আশাবাদী। আমি ব্যক্তিগতভাবে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমি একটা ছোট বিষয়, একটা পরিসংখ্যান দিই, 14% প্লাস আমাদের নারীরা আছেন সর্বত্র, একেবারে টপ টু বটম। যদিও নতুন বন্দোবস্ত নিয়ে যেগুলো আমি শুনছি, আমি যতখানি আশাবাদী হওয়ার সুযোগ ছিল,
এমনকি 5ই আগস্টের বিষয়টা বলি, 36শে জুলাই, তখন আমরা যতজন নারীকে বা মাকে আমরা রাস্তায় দেখেছি, যত ছাত্রীদের দেখেছি, আমরা দেখেছি কিভাবে পুলিশের গাড়ির সামনে একটা বোন তার ভাইকে মানে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং ভাইকে জড়িয়ে ধরেছে, পুলিশের চোখ রাঙানিকে ভয় পায়নি। ওইখানে আমরা কিন্তু অলমোস্ট 40% নারীর উপস্থিতি ছিল টোটাল জনগোষ্ঠীর ভিতরে। কিন্তু এই নতুন দলগুলোর আমি সেদিন একটা রাউন্ড টেবলে ছিলাম, আই এম ভেরি সারপ্রাইজ টু নো যে তাদের কেবল 11.4% তারা ইনক্লুশন করেছে এখন পর্যন্ত। দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং, কারণ এই জায়গাটায় এসে আমরা আসলেই নতুন কিছু দেখতে চাই। আমরা খুবই খুশি হতাম যদি দেখতাম যে 35% বা 40%, কারণ যোগ্য নারীর যে অভাব নাই এটা কিন্তু 5ই আগস্ট আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে। এই টোটাল জার্নিটা আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে যে নারীরা নেতৃত্বে, রাস্তায় কিংবা এই আন্দোলনে কারো চেয়ে পিছিয়ে ছিল না। কাজেই দল যখন গঠিত হয়েছে, কিংবা আরও একটা বলি, তিনজন উপদেষ্টা আমরা দেখলাম, একজনও তো নারী নন। এটা তো পীড়াদায়ক, অবশ্যই পীড়াদায়ক। ধন্যবাদ আপা। এ পর্যায়ে আমি রনি ভাইয়ের কাছে জানতে চাই যে রনি ভাই, আপনার জবানের যাত্রা বা আপনার এই পর্যন্ত যে বুদ্ধিভিত্তিক যাত্রা, এর উপরে একটি আলোকপাত করতে চান আপা, যেরকম তার রাজনীতি নিয়ে আলোকপাত করলেন। প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। মূল্যবান সময় দিয়ে লম্বা আলাপ শুনবেন, আশা করি একটা লম্বা আলাপ আমরা দিব আজকে। সবচেয়ে বিরক্তিকর জিনিস হইল কি নিজের সম্পর্কে বলা, এবং বাংলাদেশের সবচেয়ে সহজ হলো বিশিষ্ট লোক হওয়া। আই হেট দ্য আইডিয়া, বিশিষ্ট লোক বলে কিছু নাই, এবং আমার ওরকম জার্নি বা বলার মতো কিছু নাই, বা আমি খুব একটা কিছু অ্যাচিভ করে ফেলছি এবার এটা শেয়ার করবো, এবং এটা হলো দেখি বলে যে একটা, এবং সবচেয়ে স্টুপিড কাজ হলো মোটিভেশনাল স্পিচ দেওয়া, ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ, দেন আপনার কী বলে যে হ্যাঁ পাবলিককে এই করা। বাংলাদেশের মোটিভেশনাল স্পিকার এবং সবচেয়ে কী বলে যে আপনার জনঘৃণার তুঙ্গে আছে এরকম একজন লোক, হ্যাঁ, কি সুখ না জানে নাম তার, হ্যাঁ সেটা তার নাম আমরা নাম তো এরকম আর। তো এখন সেই মোটিভেশন, এবং বাংলাদেশের মোটিভেশন স্পিকারগুলো আমরা বিগত আমলে যদি দেখি, ইউটিউবার তথাকথিত মানে কি বলবো যে নিউ জেনারেশনের ডিজুট জেনারেশন আইকন যারা, তারা কিন্তু এই যে পতিত ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করার কাজে নিজেদের যে জনপ্রিয়তা সেটাকে ব্যবহার করেছে, তাই না? তো এই জন্য আমাদের যেটা দরকার, আমি পার্সোনালি এই যে আরবান সেন্ট্রিক যে সেলিব্রিটিনেসের আইডিয়া, আমি এটার বিরুদ্ধে। হ্যাঁ, আমি কোনো সেলিব্রিটি না, আমি একজন হলো কর্মী, কাজ করি। হ্যাঁ, কাজের ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি কাউকে মোটিভেশন দিতে পারি না, আমি যে হ্যাঁ আই ক্যান শেয়ার মাই জার্নি, আমি কীভাবে এই জায়গায় আসছি সেটা আমি সহজে বলতে পারি। আমি সর্বোচ্চ চেষ্টা করছি ট্রুথফুল থাকার জন্য টু মাই সেলফ। এটি আমার স্ট্রাগল, এখনও পর্যন্ত আমি এই স্ট্রাগলটাই করতেছি, এবং এটা বাংলাদেশে সবচেয়ে কঠিন কাজ হলো নিজের ইনোসেন্সি রক্ষা করা। তো আমি সেই ফাইটটা এখনও করতেছি। এটা আসলে এইভাবে বলা কঠিন, আপনি যেভাবে বললেন আমার মনে হয় না আসলে খুব বেশি মানুষ এইভাবে বলতে পারে। তো রনি ভাই, আপনার কাছে সরকার নিয়ে অনেক কথাবার্তা আমরা বিভিন্ন জায়গায় বলি, আপনি রেগুলারলি বিভিন্ন টক শোতে সরকার নিয়ে কথা বলেন। আমি একটা স্পষ্ট প্রশ্নই আপনার কাছে করি যে আমাদের 5 আগস্টে গণ অভ্যুত্থান বলেন, এর আগের 15-17 বছরের আওয়ামী বিরোধী শক্তিগুলোর যে রাজনৈতিক আন্দোলন, মানুষের নিপীড়ন, নির্যাতন, সকল কিছুর পরে একটা মূল আকাঙ্ক্ষার জায়গা ছিল একটা ডেমোক্রেটিক রিস্টোরেশন, গণতান্ত্রিক কী বলবো পুনর্যাত্রা, একটা পুনর্জাগরণ। এই রাস্তায় আমরা কতটুকু এগিয়েছি, আগাচ্ছি বা আগাতে পারি, এটা কোথায় আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটা কোশ্চেন, এবং আই লাইক চ্যালেঞ্জিং কোশ্চেন। সো চ্যালেঞ্জিং কোশ্চেন ইন এ সেন্স, প্রথম কথা হলো এই অভ্যুত্থানের ন্যারেশন বা অভ্যুত্থানকে বয়ান করার মধ্য দিয়েই এখানে প্রবলেমটা তৈরি করা হয়েছে। অভ্যুত্থান মানে কি? প্রথম কথা হলো অভ্যুত্থান মানে হলো যে সমস্ত শ্রেণী পেশার মানুষের, হ্যাঁ, বা লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষের একটা ঐক্যবদ্ধ বিস্ফোরণের নাম হলো গণ অভ্যুত্থান। এখন এই যে ঐক্যটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, বিভিন্ন সমাজের বিভিন্ন সেক্টরের, হ্যাঁ, নারী, শিশু পর্যন্ত ইনক্লুডিং, এই ঐক্যটার মধ্যে একটা বিউটি আছে, একটা পপুলার আপরাইজিং এটা। কিন্তু এর মধ্য দিয়ে যেটা হয় না, এটা বিপ্লব না কোনো, এক নাম্বার। আর 2 নম্বর হলো এই অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক ফয়সালা হয়ে যায় না। কিন্তু আমরা দেখলাম কি অভ্যুত্থানের পরেই একদল লোক এটাকে ইমিডিয়েটলি বিপ্লব বলে কতগুলি বিপ্লবী মানে উৎকল্পনা হাজির করার চেষ্টা করলো। গাছতলায় বাসতলায় শপথ নিতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এই করতে হবে, এই করতে হবে, মানে একেবারে পুরা মানে কথা হলো যে এটা একটা গণ অভ্যুত্থান একটা বিশাল ব্যাপার। কিন্তু তাদের অ্যাটিটিউডটা এরকম যে না, এটা বিপ্লব না হলে মানে এটার ইজ্জত থাকবে না, এটা বিপ্লব বানাইতেই হবে।
এবার বিপ্লব বানাইতে গিয়ে যেটা হচ্ছে তাদের যে ইউটোপিয়ান আইডিয়া, দোজ আর আমি মনে করি যে মানে এটা সেলফ ডিস্ট্রাকটিভ, মানে আত্মপ্রতারক যে বুদ্ধিজীবিতা আমাদের এখানে গড়ে উঠছে, হ্যাঁ, যারা কোনো না কোনোভাবে ইস্টাবলিশমেন্টের পার্ট ফ্রম ভেরি বিগিনিং বাংলাদেশ, যারা এই ধরনের বয়ানগুলো দিচ্ছে, আমি তাদের নাম নিচ্ছি না, কিন্তু তারা দেখা যাবে বাংলাদেশের ইস্টাবলিশমেন্টের সাথে সবসময় তাদের একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, তো এখন 15 বছরের বিগত আমলের যে ফ্যাসিস্টিক ইস্টাবলিশমেন্ট, সেখানেও তারা ভালো ছিল, টুকটাক বিচ্যুতি ব্যতি রেখে। সেই বিচ্যুতিগুলো তাদের পার্সোনাল কারণে, এমন না কোনো পলিটিক্যাল দেশ ও জাতির মহান কল্যাণের কারণে তাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে। সো তারা যখন এইবার, হ্যাঁ, এবং অভ্যুত্থানের লিডিং ফোর্স তারা না। লিডিং ফোর্স মানে কি, এই অভ্যুত্থানের নেতৃত্ব বলে কিছু ছিল না, কারণ হলো প্রত্যেকেই নেতা, এটার ঘরে ঘরে সমন্বয়ক তৈরি হয়েছে। হ্যাঁ, সো এই যে একটা অর্গানিক নেতৃত্বের মধ্যে দিয়ে একটা অভ্যুত্থান বিকশিত হইলো, ফলে এই অভ্যুত্থানের জাতির পিতা কে? এই অভ্যুত্থানের জাতির পিতা হলো জেনজি জেনারেশন, পুরা জেনারেশনটাই জাতির পিতা, 24-এর জাতির পিতা। অমুক তমুক একজন পার্সোনাল, হ্যাঁ, ওই গুপ্ত পুরুষ মহাপুরুষ, এগুলি সবই আবিষ্কার। হ্যাঁ, এবং এগুলো ভণ্ড আবিষ্কার, মানে ভুয়া আবিষ্কার। সো ফার্স্ট অফ অল অভ্যুত্থানের এই যে বয়ানটা, এই বয়ানটা যেমন 71 পূজা, মুক্তিযুদ্ধের জনযুদ্ধকে, একটা জাতীয় মুক্তির সংগ্রামকে মানে ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিজীবীরা যেভাবে একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে, তদ্রূপ 24-এর ক্ষেত্রে এই ঘটনা ঘটছে যে একটা সেক্ট অফ পিপল এইটা তাদের মনোপলিতে পরিণত করতে গেছিল, করতে পারে নাই বিকজ অফ যারা মাঠে ছিলাম, আমরা ইন্টারভেন করেছি, আমরা কথা বলছি, আমরা বুঝাইছি যে না, এটা কোনো বিপ্লব না, এটা অভ্যুত্থান, এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক ফায়সালা হয়ে যায় না। কারণ বিএনপির আওয়ামী লীগের বিরোধিতা, জামাতের আওয়ামী লীগের বিরোধিতা, একটা প্রাইভেটের ছাত্রের আওয়ামী লীগের বিরোধিতা, একটা শিশুর আওয়ামী লীগের বিরোধিতার মধ্যে তারতম্য আছে, তফাৎ আছে, পার্থক্য আছে, কিন্তু সবাই একটা পয়েন্টে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, হাসিনার বিরুদ্ধে ছিল। দ্যাটস ওয়াই অভ্যুত্থানটা হয়েছে। কিন্তু অভ্যুত্থান হওয়ার মধ্য দিয়েই রাজনৈতিক এই যে পার্থক্যগুলো, জামাতের সাথে বিএনপির সাথে অন্য দলের, এটা মিটে যায় না, এটা মীমাংসা হয়ে যায় নাই, যায় নাই যে লিনিয়ার তো না, যায় নাই যে ইস্যু এটা তো মীমাংসা হওয়ার মতো ইস্যু না। কিন্তু এই যে বুদ্ধিজীবী, এই জন্য এইসব বুদ্ধিজীবীদের আসলে নিজের মুখটা আয়নায় দেখা দরকার, তাদের কথাবার্তা বন্ধ করা উচিত। হ্যাঁ, ফলে মীমাংসা যে হয়ে যায় না, তার সবচেয়ে বড় প্রমাণ তো এখন অভ্যুত্থানের পরের পরিস্থিতি। একটা আরেকটার সাথে দেখেন কীরকম ফাইটিং অবস্থার দিকে চলে গেছে, তাই না? ফলে তাদের থিসিসটা যে ভুল, সেটা তো বাস্তব, এটা তো ব্যাখ্যার দরকার নেই। বাস্তব কন্ডিশন যে কেউ দেখলেই বুঝবে যে তাদের এই উৎকল্পনা, হ্যাঁ, একেবারে 100% রং। তারা নিজের আত্মপ্রতারিত, না হলে কেউ এই ধরনের বস্তা থিসিস বাজারে ছাড়তে পারে না। কিন্তু এটা ক্ষতিটা কী করছে? ক্ষতিটা যেটা করছে, অভ্যুত্থানের যে ঐক্যটা, সেই ঐক্যটাকে হিউজলি ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে যে বড় রাজনৈতিক দলগুলো, যারা দেখেন, আমি একটা পরে না পাইরে আমি বললাম কি, অভ্যুত্থানের আপনার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন খালেদা জিয়া, আর ম্যান অফ দ্য ম্যাচ ছাত্র জনতা। এখন ম্যান অফ দ্য টুর্নামেন্ট বলতে আপনার গণতান্ত্রিক আন্দোলনের কতগুলো পদ্ধতি আছে। গণতান্ত্রিক আন্দোলন একটা ফ্যাসিস্ট শক্তির যেভাবে আপনার গণতন্ত্রীপন্থী মানুষকে দমন করে, সেভাবে হয় না। গণতন্ত্রপন্থী আন্দোলনের একটা বিউটি আছে, সে বিউটিটা হলো আপনি কখনো ভায়োলেন্ট হবেন না, কিন্তু আপনি অলওয়েজ আপনার মোরাল কারেজটা শো করবেন। সেই কারেজটা ফ্রম ভেরি বিগিনিং খালেদা জিয়া ধরে রাখছে। কিন্তু আন্দোলন করা, তার কিন্তু গণঅভ্যুত্থানের মধ্যে অনেক সময় এটা ভায়োলেন্ট চরিত্র ধারণ করতে পারে, সেটা ফর মোমেন্টাম, কিন্তু হোল আন্দোলনটা কিন্তু ভায়োলেন্ট না। পুরো আন্দোলনটাই কিন্তু অহিংস আন্দোলন ছিল। সো এই যে পুরো অহিংস আন্দোলনটা কিন্তু আবার একটা মোরাল পেজ ধরে রাখা, সেইটা বেসিক্যালি খালেদা জিয়া ছিল এই পুরো আন্দোলনের। এই জন্য তাকে বললাম যে আমরা ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এবং খালেদা জিয়া যখন ম্যান অফ দ্য টুর্নামেন্ট, উনি কিন্তু বিএনপি নেত্রী হিসেবে ম্যান অফ দ্য টুর্নামেন্টটা, উনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট ফর বাংলাদেশ। হ্যাঁ, এটা বিএনপির জন্য বলা হচ্ছে, ব্যাপারটা এরকম মনে করার কোনো কারণ নেই। কিন্তু এটা নিয়েও আমাকে তারা প্রশ্ন করলো যে হ্যাঁ, তাহলে তো বিএনপির এইবার মনে হয় তারেক রহমান 10,000 কোটি টাকার বস্তা ঢাইলা দিচ্ছে, হ্যাঁ, রনিরে তো কিনা ফেলছে। হ্যাঁ, তো আমি খালি এরকম কি বলে যে এরকম শুনতেছি, পরে অ্যাকাউন্টে চেক করে দেখি 720 টাকার বেশি নাই। সো ইন্টারেস্টিং। তো হলে আপনার ঘটনা যেটা ঘটতেছে, এই যে অভ্যুত্থানের ন্যারেশনটাকে, এটার যে আমরা বললাম যে এটার সাবজেক্ট হলো প্লুরাল, এটার কর্তাসত্তা হইলো কালেকটিভ, এটা সিঙ্গুলার কোনো কর্তাসত্তা নেই। এই কালেকটিভনেস থেকে যখনই এটাকে সরাই দেওয়া হয়েছে, সরাই দিয়ে এখানে বিভাজন তৈরি করা হয়েছে, স্টেক হোল্ডার আবিষ্কার করা হয়েছে, তখন থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে
আমরা যেই পেসে যেই স্পিডে আগাইতে পারতাম তার থেকে স্লো হওয়া শুরু হয়েছে, বিভাজনটা তার থেকে বড় হওয়া শুরু হয়েছে। সো এইটার প্রথম দায় হলো আমাদের তথাকথিত বুদ্ধিজীবী যারা এই পুরো অভ্যুত্থানটাকে একটা কালেকটিভ জায়গার থেকে না দেখে পার্সোনাল, হ্যাঁ, যাকে কত বড় বিপ্লবী, হ্যাঁ, কে কার ক্যারিশমা কত, এগুলো আবিষ্কার করার যারা চেষ্টা করছে, হ্যাঁ, তা দেখেন আমি একটা কথা বলি, আমি 13 সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখি এবং তার জন্য যে ধরনের রেশন তৈরি করা দরকার আমার ক্ষুদ্র সামর্থ্যে আমি চেষ্টা করে যাচ্ছি। এবং যখন রাজনৈতিক দলগুলো চাচ্ছিল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে জনগণের ভোটাধিকারের মধ্যে দিয়ে একটা ভালোভাবে ফয়সালা হোক, কোনো রক্তারক্তি মারামারি হানাহানির মধ্যে দেওয়া না যাক, আমি বেসিক্যালি এটা হইলে মন্দের ভালো হইতো, কিন্তু আমি এটার পক্ষে ছিলাম না। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটার বিদায় হইলে আমাদের যে স্বপ্ন, কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, হ্যাঁ, আওয়ামী লীগ মানে সেটা আমরা পরে আবার আলাপ করবো, কান্ট্রি উইদাউট আওয়ামী লীগের ব্যাপারটাতে আমি আসবো তো আপনার কাছে। তাহলে যেটা হবে বাংলাদেশের যে বিকাশটা দরকার সেটা পরিপূর্ণ হবে। কিন্তু এই পয়জন যদি থেকে যায়, এই পয়জন রেখে আপনাকে প্লাস্টার করে দিল, এবার আপনি দৌড়ায় বেড়ান, হ্যাঁ, হচ্ছে না। এই জন্য আমরা অল আউট একটা আন্দোলন চাইছিলাম, সেটা 13 সাল থেকে, হ্যাঁ। তো ফলে এখন অভ্যুত্থানের অনেক লোকজন তৈরি হয়, ভাগিদার তৈরি হয়। আমরা কখনোই বলি না যে এইটার কোনো ভাগিদার হওয়া সম্ভব, শুধুমাত্র এটার ক্রেডিট দাবি করবে শহীদরা। জীবিত কোনো লোক যদি এটার ক্রেডিট দাবি করে, বুঝতে হবে সে আন্দোলন শুধু না, বাংলাদেশের শত্রু। আপনি অ্যাড করার আগে আপনাকে প্রশ্নটাও করে ফেলে, আপনি অবশ্যই অ্যাড করবেন। রনি ভাই যেমনটা বললেন, আসলে কি কারণে হয়তোবা যে গণতান্ত্রিক উত্তরণের পথটা একটু স্লো হয়ে গেছে খুব সম্ভবত, এই সকল কিছু মিলিয়ে কি একটা সংকট, একটা রাজনৈতিক সংকটের সুযোগ বা সম্ভাবনা দেখছেন? কারণ রাজনৈতিক সংকটের সম্ভাবনা তৈরি হলে, এরকম সুযোগ তৈরি হলে রনি ভাই যাদেরকে ইন্ডিকেট করলেন, এছাড়াও অন্যান্য দেশ বিরোধী শক্তি আসলে তারা বিভিন্নভাবে এই সুযোগের কাজে লাগানোর চেষ্টা করতো। আপনার এই ব্যাপারে কি মনে হয়? রুবাব, বাস্তবতা হচ্ছে যে 17 বছর ধরে রাজনৈতিক সংকট আছে। সেখানে একটা মানে গ্রেটেস্ট ইভেন্ট হচ্ছে 5ই আগস্ট বা 36শে জুলাই। সেখানে শুধু কি হয়েছে, এটা তো শুধুমাত্র প্রধানমন্ত্রী সাপরিষদ পালিয়ে গেছেন, এর বাইরে এই যে হোল সেট আপ, যেটা খতিব সহ, এটা বোধহয় হিস্ট্রিতে একটা ইমাম, মানে বায়তুল মোকাররম হচ্ছে আমাদের জাতীয় মস্ক, সেইটার খতিব যখন পালিয়ে যান মানে ধরতে, তার মানে ডিজি, ইসলামিক ফাউন্ডেশন ডিজি, এগুলো মানে আরও অনেক অসংখ্য। কিন্তু ইনারা ছাড়া, ইনারা তো আইসবার্গের টিপটাও না, মানে 11 ভাগের 1 ভাগও না, আমার তো মনে হয় 111 ভাগের 1 ভাগ হয়তো পালিয়েছে, বাকি সবাই তো দেশে আছে, ওই সেম সেট আপেই আছে। আমি যেটা ফিল করি, রনি যেটা বলছেন সেটার সাথে যে এই জায়গায় এসে আমি যুক্ত করতে চাই, যে বাংলাদেশ রাষ্ট্রটা জন্মের পর থেকেই এক ধরনের অসুস্থ ন্যারেশন এই দেশটাকে ঘিরে চলেছে। মানে অতিমানবীয় রাজনৈতিক নেতা, অতিমানবীয় কার্যকলাপ, একেবারে মানে একটাই কেবল দল সব ধরনের সমস্যার সমাধান দিতে পারে। এটা হচ্ছে কিন্তু একেবারে 71 থেকে এই ক্রাইসিসটা মানুষ এক দফা ঝেড়ে বেরিয়ে এসেছে। তারপরে শহীদ জিয়াউর রহমান একটা ডিফারেন্ট কাইন্ড অফ 4 বছরের ছোট্ট টেনিয়রে উনি একটা ডিফারেন্ট ধরনের বাস্তবতা, কর্মের রাজনীতি তিনি বাংলাদেশের জন্য ইন্ট্রোডিউস করে গেছেন। ওই 4 বছরের ওই কর্মের রাজনীতি বাংলাদেশের মানুষকে সম্ভবত রিয়েলাইজ করেছে যে রাজনীতি এর বাইরেও হতে পারে। কিন্তু তারপরেও আবার দীর্ঘ 10 বছর এরশাদের শাসন, এরপরে আবার যে 90-এর পর থেকে যে পরিক্রমা, এই যে বেগম খালেদা জিয়ার সময়, কিংবা তোমার এই যে পিসফুল পাওয়ার ট্রানজিশন, এই জিনিসগুলোর পরে আবারও আটে নয় যে কেন এটা ডিস্টর্টেড হলো। রিজনটা হলো যে এটার প্রকৃতিটাই হলো একটা ফ্যাসিস্ট তৈরি করা, ওভারঅল সেট আপটাই হলো ফ্যাসিস্ট তৈরি করা। বাংলাদেশের প্লেয়ার কেবল বাংলাদেশের ভিতরের লোকজন নয়, এটা জিওপলিটিক্যাল কারণে আমাদেরকে অলওয়েজ খেলানো হয়। এই দেশের রাজনীতি খুব বড় একটা অংশ বাইরে থেকে খেলানো হয়, ফলে এটা সুনির্দিষ্ট কোনো দেশকে আমি এটার জন্য আসলে দায়ী করবো না, কারণ এটা একটা কালেকটিভ গেম। কেউ না কেউ অলওয়েজ ভিলেন হয়ে এখানে সামনে আসে। হ্যাঁ, হয়তো বা 2-1টা দেশকে বেশি দোষারোপ করার সুযোগ আছে, কিন্তু আমি সেদিকে না যাই। আমি জাস্ট যে জায়গাটায় বলছি, আমরা বেড়ে উঠেছি এ ধরনের ফ্যাসিজম দেখে, এখনকার প্রজন্ম বেড়ে উঠেছে এ ধরনের ফ্যাসিজম দেখে, রনিরা ওনারা ছোট, তারাও বেড়ে উঠেছেন এ ধরনের ফ্যাসিজম দেখে, এমনকি আমাদের মানে বাপ চাচারাও রাজনীতি করেছে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে বা বেড়ে উঠেছেন। ফলে কি হচ্ছে, আমাদের মাইন্ডসেটটা হয়ে গেছে কি, ইফ ইউ পুট আ চাইল্ড ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড টর্চার, ও কিন্তু টর্চারটা বুঝতে পারে না,
ও কিন্তু ওটাতে বেড়ে ওঠে ওই নির্যাতনের পরিবেশে, এবং তার কাছে এটা কিন্তু ভেরি নর্মাল। এই জন্য খুব সহজে একজন বলতে পারে যে না 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 ইলেকশন দরকার নাই, কারণ এসে তার কাছে এই গুরুত্বটা, একটা মানুষের একটা ভোটের গুরুত্ব, কিংবা একটা ভোট আসলে একজন নাগরিকের কত বড় অধিকার। একজন নাগরিক তার নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটাবার মাত্র সুযোগ পায় 5 বছরে, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্ভবত একটা স্পিচও আছে, এটা উনি চমৎকারভাবে বলেছেন যে রিনিউইং দ্য কন্ট্রাক্ট। রাষ্ট্রের সাথে জনগণ ওই সময় যে কন্ট্রাক্টটা রিনিউ করে। কিন্তু এটা এত সহজে আমরা বলে দিতে পারি এই জন্য যে আমরা তো বেড়েই উঠেছি একটা সবর্থে নির্বাচনবিহীন পরিবেশে, এবং ওই যে অতি মানবীয় একটা বন্দনা। আমি ছোটোবেলা থেকে পড়ছি বই খাতা, আমার বুদ্ধিজীবীরা বলছেন, বাকি সবাই সমাজের প্রতিটা স্তরের মানুষ বলছেন যে ইনারা সেরা, ইনাদের ছাড়া কিছু হবে না, ইনারা না থাকলে উন্নয়ন হবে না, শেখ হাসিনার বিকল্প কে? আমি জিজ্ঞেস করি, সংকটটা চোখে কি পড়ে না রুবাব? এখন আবারও কেউ একই কথা আমরা ঘুরিয়ে ফিরিয়ে শুনি না? আমরা কি আবারও শুনি না যে নির্বাচনের দরকার নাই? ছোট হলেও মানে কতখানি অডাসিটি যে 5ই আগস্টের যেটা রনি বললেন, আমি এটা সম্পূর্ণভাবে সমর্থন করি। এই অভ্যুত্থান এই বাংলাদেশের প্রতিটা মানুষের, যারা আওয়ামী লীগ ছিলেন না বা আওয়ামী লীগ, এমনকি বহু আওয়ামী লীগেরও কিন্তু সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিলেন। কাজে এই অভ্যুত্থান বাংলাদেশের সব মানুষের। এই অভ্যুত্থানকে যেই মুহূর্তে ক্যাপচার করার চেষ্টা হতো, এটা কি 71কে স্মরণ করিয়ে দেয় না? এটা কি স্মরণ করিয়ে দেয় না সেই ধরনের কার্যকলাপগুলো? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন অসম্ভব সফল মানুষকে একটা অতিমানব চেহারা দিতে চাওয়া, কিংবা তার প্রতিটা কার্যক্রমকে এক্সট্রিমলি হাইলাইট করা, কিংবা এই যে ওনাকেই চাই, উনি ছাড়া কোনো বিকল্প নাই, এই কথাগুলোর শুরুটাই হচ্ছে ফ্যাসিজম। আমি একটা ছোট কথা বলবো, হয়তো আরও প্রশ্ন আছে, এই বিষয়টা লেংদি করতে চাই না। ফ্যাসিজমটা কীভাবে সৃষ্টি হয়? ফ্যাসিজমটা সৃষ্টি হয় যখন আমি মনে করি আমিই রাইট, এবং আমি হয়তো রাইট পয়েন্টে দাঁড়িয়েই ওটা ভাবি আমি রাইট, কিন্তু সে আমার অপোজিটে যিনি বসে আছেন উনি রং পয়েন্টে দাঁড়ালেও তার কিন্তু যদি সরাসরি উনি ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না থাকেন, তার ভয়েসটা থাকতে হবে। তার ভয়েস কেড়ে নেওয়ার রাইট আমি রাখি না। ওই জায়গাটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস। আমাদের এখানে নির্বাহী আদেশে ওই ঘুরিয়ে ফিরিয়ে তো নির্বাহী আদেশে নিষেধই করা হয়েছে, কারণ অ্যাজ আ ব্যারিস্টার ইউ নো ভেরি ওয়েল যে আমাদের ধারাটা কী। এখানে কোনো রকম কার্যক্রম স্থগিত হয়নি। পরের দিনে পেপারে দেখলাম যে আওয়ামী লীগ নিয়ে যাওয়ার পক্ষে যারা বলবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে আবার সরকার এখান থেকে ব্যাকট্র্যাক করেছে, বাট ব্যাকট্র্যাক করেছে, কিন্তু কাজটা করার পরে রুবাব কাজটা কিন্তু ঘটেছে। এই বাংলাদেশে হতে পারে সে একটা ঘৃণ্য ফ্যাসিস্টের পক্ষে কথা বলছে, কিন্তু আমার যুদ্ধটা কিন্তু, আমাদের সবার যুদ্ধটা কিন্তু ওই ঘৃণ্য ফ্যাসিস্টের পক্ষের লোকটাকে কথা বলতে দেওয়া এবং তার ন্যারেটিভকে জিরো করে দেওয়া। দল হিসেবে আওয়ামী লীগকে জিরো করতে হলে আওয়ামী লীগের ন্যারেটিভ জিরো করতে হবে। এই কোনোভাবে ওই নির্বাহী আদেশে শুধু হবে না। আপুর সাথে একটু জাস্ট আর একটু অ্যাড করে, একটু ইন্টারেস্টিং আলোচনা আসছে। দেখেন, মিথ অফ স্ট্রং লিডারশিপ বলে একটা আইডিয়া আছে। রনি ভাই, আপনি যদি অ্যাড করতেছেন তাহলে আমি আপনাকে আসলে প্রশ্নটা করে ফেলি। প্রশ্নটা এটাই থাকতো। প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী প্রশ্নের আপনি খুব স্পষ্ট আপনার আগের উত্তরে আপনি বলছেন যে একটা স্বপ্ন দেখেছি আমরা আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ, কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ করতে হলে সবারই এক একটা চিন্তাভাবনা অবশ্যই আছে। আমার একটা আছে, দল হিসেবে একটা চিন্তা ভাবনা বিএনপির থাকতে পারে, আপার ব্যক্তি হিসেবে একটা চিন্তা থাকতে পারে, আপনি ব্যক্তি হিসেবে চিন্তা থাকতে পারে, অবশ্যই সবারই আছে। এখন আমরা যেটা বুঝি কয়েকটা উপায় আছে। যেমন একটা উপায়ে সরকার গেলেন যে নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করা। দ্বিতীয় উপায়, যেটা বিএনপি সহ কিছু দল বলে যাচ্ছে, যে বিচারিক উপায়ে। আবার কেউ আরো অনেক ড্রাস্টিক মেজার্স বলেছে, যেগুলো আসলে আইনত তো কোনোভাবেই সিদ্ধ না, অনেক আমার বলা উচিত না, তো ওই দিকে যাচ্ছি না। কিন্তু এইভাবে আমি যেটা বুঝি এখানে গেলেও হবে না। যেমন আমি একটু, আমার প্রশ্নটাও লেংদি হয়ে যাচ্ছে, সরি। আমি একটা কথা বলেছি সব সময়, এটা আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেছি, আমার যে জায়গায় কথা বলার সুযোগ হয়েছে আমি সবসময় বলেছি যে আপনি তো একটা জিনিস হচ্ছে আওয়ামী লীগের অনুশোচনা তো কারণেই, একদম টপ লিডারশিপ থেকে শুরু করে একদম সর্বনিম্ন পর্যায় পর্যন্ত 99%-এরই নেই। এখন আপনি যারা গণহত্যা বা এই জাতীয় কাজকর্মের সঙ্গে জড়িত ছিল, বা দুর্নীতি এবং আওয়ামী লীগের যত রকমের অপকর্মের সাথে জড়িত ছিল, তাদেরকে আপনি একটা সাজার আওতায় নিয়ে আসতে পারেন। কিন্তু যে শিক্ষিত, তথাকথিত শিক্ষিত, ধরেন আমার বয়সী যারা,
যারা হচ্ছে আওয়ামী লীগ আমলে বিদেশে পড়তে যাওয়াটা খুব ইজি ছিল বড় নেতাদের ছেলে মেয়েদের জন্য। একটা ভালো বিশ্ববিদ্যালয়ে আপনি যদি ভালো স্টুডেন্ট হন, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করলে, পিএইচডি করলে, যেটা একটা ভালো স্টুডেন্ট তার যদি ইকোনমিক ওই ব্যাকগ্রাউন্ডটা না থাকে, সে তার জন্য হয়তো ভর্তিটা সহজ না, কিন্তু তাদের কাছে এত বেশি টাকা আছে এখনো পর্যন্ত যে তাদের জন্য যাওয়াটা ইজি ছিল। তো ওই মার্কেটগুলোতে যেটা আমাদের যে ডায়াসপোরা যে কাজটা করতে পেরেছে জুলাই অগাস্টে, এই ডায়াসপোরাটা তো এখন যেটা হবে, ডেমোক্রেটিক ট্রানজিশন হলো বা ইউনূস সাহেব থাকলেন যে কয়দিনই থাকলেন, আমাদের ডায়াসপোরা দেশমুখী, ওদের ডায়াসপোরাটা এমনিতে বিদেশে ওয়েল সেটেলড, ওইখানে টাকা দিলে অনেক কিছু করা যায়। এইখানেও তো আসলে আওয়ামী প্রশ্নটা একটা মানে আওয়ামী লীগকে, কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, ওই জায়গাটাতেও কিন্তু আসলে বাধাগ্রস্ত হয়। এই পুরো বিষয়গুলো অ্যাড্রেস করবে না, সেটা একটু বড় প্রশ্ন হয়েছে, কোনো সমস্যা, খুবই ভালো প্রশ্ন দেন। এবং চ্যালেঞ্জিং প্রশ্ন আমি খুবই পছন্দ করি। দেখেন, আপার আলোচনা থেকে একটু আসি। এই যে মিথ অফ স্ট্রং লিডারশিপ, এইটা হলো ফ্যাসিজম তৈরি করার প্রাইমারি ইন্ডিকেটর। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে কেউ বড় নয়, বড়র মতো দেখায়। মানুষ মরণশীল, হ্যাঁ, মরলে বোঝা যায়, বেঁচে থাকলে বদলায়। সো মানুষকে আপনি বড় করে দেখবেন তার প্র্যাকটিক্যাল কর্মটা কী, সে প্র্যাকটিক্যালি কী করছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষ হলো বেসিক্যালি হুজুগে চলে, বলে না হুজুগে বাঙালি। তো হুজুগ যত কমবে তত ডেমোক্রেটিক স্পিরিট আপনার বাড়বে। হুজুগ দিয়ে ডেমোক্রেসি হয় না। তো এইখানে আমাদের যেটা দরকার, এই যে লিডারশিপের ব্যাপারে এই যে এক ধরনের মিথ তৈরি করা হয়, এইটার মধ্য দিয়ে যেইভাবে আপনার কোনোদিনও গণতন্ত্র হবে না। গণতন্ত্রটা ব্যক্তি নির্ভর না, গণতন্ত্রের আইডিয়াটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগও কিন্তু এক ধরনের গণতন্ত্রে বিশ্বাস করে। হাসিনার মুখে কোনোদিন কেউ শুনছেন যে আমি স্বৈরাচার, আমি মহান ফ্যাসিস্ট, হ্যাঁ, এইভাবেই দেশ চালাবো? সবচেয়ে বেশি গণতন্ত্র এইভাবে দেশ চালাবো এটা বলছে, এটা শুনেছি। না, এইভাবে বলছে গণতন্ত্র, এইভাবে বলছে, মানে এবং আরেকটা হলো হাসিনা কিন্তু নির্বাচনের ব্যাপারে খুব আগ্রহী ছিল, ভোটাধিকার ভয় পাইতো সে, সেই জন্য সে একটা ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলছিল। আর নির্বাচনটা উৎসব কাদের জন্য? যারা লুটপাট করবে, থানাগুলোতে টাকা বরাদ্দ হবে, হ্যাঁ, আপনার লোকাল মাফিয়াগুলো আপনার টাকা পয়সা পাবে, ওন্ডা টুন্ডা পাবে। এই যে একটা লুটপাটের সিন্ডিকেট আকারে ইলেকশন হলো উৎসব, কিন্তু নাগরিকের জন্য কখনো উৎসব না। নাগরিকের জন্য এটা সিরিয়াস বিজনেস। হ্যাঁ, ভোটাধিকার মানে হলো নাগরিক তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করছে, যে ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে একটা ব্যক্তি নির্বাচিত হবে এবং সে পার্লামেন্টে গিয়ে আইন করবে, এবং সেই আইনটা শুধু দেশের জনগণের জন্য, এটা দেশ বিদেশে একটা গ্লোবাল পার্সপেক্টিভ একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। সো ইটস এ সিরিয়াস ম্যাটার। তো সেটা আমাদের এখানে কি করা হয়, মিডিয়াতে উৎসব মুখর পরিবেশে ভোট। এটা কি বিয়া শাদীর ব্যাপার যে উৎসব করবে? কি কোন ধরনের? আমি আমেরিকার নির্বাচন দেখছি, এবার প্রত্যক্ষ করে সরাসরি। ইলেকশনের ব্যাপারে আপনি যদি কোনো প্রশ্ন করেন নাগরিককে, কোনো সাংবাদিকও, সে বলবে যে হোয়ার ইউ, আমি ভোট কাকে দিচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারে নাগরিকরা কথা বলেন, কারণ এটা তার সিক্রেট, কারণ এই পাওয়ারটা সে হোল্ড করতে চায়। সো ওই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে ভোটাধিকারটা। এটা শুধু একদিনের ব্যাপার না, সিল মারার ব্যাপার না, এটা সিরিয়াস ইস্যু। হ্যাঁ, নাগরিকের সাথে এই জন্য রাষ্ট্রের সম্পর্কটা, এর সম্পর্কটার যে মিডিয়েটর হিসেবে ভোটটা, যে এটাকে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের নিয়ে যেতে পারতে হবে। হ্যাঁ, ওই হুজুকের জায়গায়, হ্যাঁ ঠিক আছে 1000 টাকা বুঝা দেওয়া আগের রাতে, তারপরে ভোট দেওয়া, ওই জায়গার থেকে সরাই ফেলতে হবে। ফলে প্রপার নাগরিকের বিকাশের সাথে গণতান্ত্রিক উত্তরণের সম্পর্ক আছে, ওই জায়গাটায় আমাদের আসতে হবে। ওকে, কাম টু দ্য কোশ্চেন, রাইট। এখন এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যখন বলতেছিলাম এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, আমার প্রস্তাবনাটা ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন আমি বলছিলাম যে দেখেন, আওয়ামী লীগের লোকজন বলতেছিল না যে 5 লাখ 10 লাখ লোক মাইরা ফেলবে তাদের। হ্যাঁ, আমাকে আপনারা এই ভয় পাচ্ছেন কেন? আপনারা অন্যায় করছেন, এই জন্যই তো আপনারা মনে করছেন যে 5 লাখ 10 লাখ মারা যাবে। আপনারা এক কাজ করেন, কনফেস করেন যে আমরা ভুল করছি, কনফেস করে জনগণের কাছে মাপ চান এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে আসেন যে আমরা এই মাত্রায় ভুল করছি, আমাদের এই শাস্তি দেন। আর যারা ভুল করি না, আমরা যারা অন্যায় করি নাই, অপরাধ করি নাই, কিন্তু ভুল আদর্শ বিশ্বাস করছি, সেইটার জন্য আমরা সরি, অনুতপ্ত, আমরা নতুন করে ডেমোক্রেটিক প্রসেসে যাব। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখনই আমরা বলছিলাম যে আপনারা যদি রিয়েলি মনে করেন যে 5 লাখ 10 লাখ লোক মারা যাবে, তাহলে আপনারা আসলে বিপদে আছেন, এটা বোঝা যায়। তো ভালো কথা, আপনারা কনফেস করেন, স্বীকার করেন যে আপনারা অন্যায় করে, যে কোনো কারণেই হোক, শয়তানের ধোকায় পরেই হোক, অন্যায় কইরা ফেলছেন, আপনারা কনফেস করেন, মানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়ার মধ্যে আসেন আপনারা। তো এখন আফটার অভ্যুত্থান এটা আরও বেশি জরুরি। দেখেন, আমি এটা বলি, বাংলাদেশের মানুষ দুই দিকে ট্রমাটিক। এক হইল 15 বছরের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনে মানুষ ট্রমাটিক, বিপুল জনগোষ্ঠী, রাজনৈতিক অরাজনৈতিক। আর হইল এই যে মাফিয়া সংগঠনটির যে বিশাল সমর্থক গোষ্ঠী, যার নেত্রী তাদেরকে অপ্রস্তুতভাবে রেখে পালাই গেছে, এরাও তো ট্রমাটিক। তো এই দুই ট্রমাটিক জনগোষ্ঠী নিয়ে আপনি দেশ গঠন করবেন? তো হয় না।
তাহলে আপনার তো দেশ গঠনের জন্য একটা নাগরিকের বিকাশ লাগবে। তাহলে এই দুই ট্রমাটিক লোকের মধ্যে আপনি দেখেন আওয়ামী লীগ এবং রাজনীতি অন্য জিনিস। এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ কথাটার মানে হইল ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। এইটার রাজনীতি বলে কিছু থাকে না, একটা থাকে সংগঠন, যে সংগঠনটা কিছু অলেগার টিকায় রাখে। তো এরকম একটা সংগঠনকে রাজনীতি মনে যে করছে, হ্যাঁ, সে একটা ভুল করছে। তো মানুষ ভুল করতে পারে, কিন্তু আবার এই ভুলটাকে আমলে নিয়ে যে ছাত্র জনতা হত্যা করছে, সে অন্যায় করছে, তাকে শাস্তি পেতে হবে। আর যে ভুল করছে তাকে বলতে হবে যে তুমি রাজনীতি করতে চাও ভালো কথা, কিন্তু আওয়ামী লীগের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু তোমার রাজনীতি করার অধিকার আছে, তোমাকে একটা গণতান্ত্রিক উইন্ডো দিতে হবে। তুমি অন্য দল করো, নিজে দল গঠন করো প্রয়োজনে, অথবা আরও যে গণতান্ত্রিক দলগুলো সেগুলোর সাথে তুমি কাজ শুরু করো, কিন্তু ফার্স্ট তুমি যে ভুল করছো এটা স্বীকার করো। দেখেন আওয়ামী লীগের আমলে সবাই আওয়ামী লীগ ছিল, এখন কোনো আওয়ামী লীগ নেই। তার মানে কি? এই পুরা জনগোষ্ঠী আত্মপ্রতারক। মানে অ্যাবভ অল ডু নট লাই ইয়োরসেলফ। হ্যাঁ, এটা দস্তয়েভস্কির খুব গুরুত্বপূর্ণ কথা, যে দেখেন একটা যে মানুষের কোনো সম্ভাবনা থাকে না যদি সে নিজের সাথে মিথ্যা কথা বলে। অন্যের সাথে মিথ্যা কথা বললে কিছু বেনিফিট পাওয়া যেতে পারে ফর মানে টাইম বিং, হ্যাঁ, কিন্তু নিজের সাথে মিথ্যা কথা বললে আপনার আর কোনো জায়গা থাকবে না, আপনি ধ্বংস চূড়ান্ত। তাইলে আপনার এই যে পুরো আত্মপ্রতারক জনগোষ্ঠী, এটা দিয়ে আপনি গণতান্ত্রিক দেশ করবেন? যেই লোক আওয়ামী লীগ করছে, হ্যাঁ আওয়ামী লীগ করছে, দাঁড়ায় থাকো তোমার পজিশনে, কোনো সমস্যা নেই। তুমি তোমার যে নেতা অপরাধ করছে, মানবতা বিরোধী অপরাধ হোক, ফৌজদারি অপরাধ, তুমি তারে ধরাই দাও, ধরাই দিয়ে তুমি শেখ হাসিনার ছবিতে দুইটা জুতার বাড়ি দাও, দিয়ে দুধ দিয়ে গোসল করে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঝাঁপায়ে পড়ো। এই বাংলাদেশ তোমার। তো এরকম একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়া, এটা 10 বছর লাগুক, 5 বছর লাগুক, 10 বছর লাগুক, 15 বছর লাগুক, এটা করতে হবে, এটা লেন্দি হবে, এটা করতে হবে। না, এই জায়গাটা আমি একটু যদি অনুমতি নিয়ে আমি বলি, সেটা হচ্ছে এটা শুরু করতে হবে, এটা সবাইকে নিয়ে ডোর টু ডোর, না, এটা ফার্স্ট সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে শুরু করতে হবে। এটা ফার্স্ট স্টেপই বিচার। কারণ হলো যে বিচারটা যদি নিশ্চিত না করতে পারি, এবং সংখ্যা কিন্তু ছোট না। রনি যেটা বললেন যে গোটা মানে আমরা যেদিকেই তাকাতাম তারা আওয়ামী লীগার, এরা কিন্তু সবাই আদর্শিক আওয়ামী লীগার ছিল না, সুবিধার আওয়ামী লীগার, আর্থিক বেনিফিট যারা পেয়েছে। বিচার কতগুলো লেয়ারে হওয়া উচিত। হিউম্যান রাইটস যারা মানে ভায়োলেট করেছেন, যারা ক্যাপিটাল ক্রাইম করেছেন, যারা অর্থনৈতিক খাতে অন্যায় এবং মানে অন্যায় করেছেন, যারা চেয়ারে বসে থেকে চেয়ারের অপব্যবহার করেছেন, আমরা যদি সবগুলো সেক্টরের বিচার নিশ্চিত করতে না পারি, যেটা উনি বলছেন রিকনসিলিয়েশনের প্রশ্ন কেবল তখনই আসে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিল্ড আ নেশন। বিফোর দ্যাট জাস্টিস মাস্ট বি দেয়ার। কীভাবে? একটা ট্রাইব্যুনাল দিয়ে না। এখানে একটু সমালোচনা না করে আমি পারছি না, আমার কাছে মানে এতখানি আইওয়াস, সবকিছু মেনে নেওয়ার সুযোগ আছে, আমি এই জিনিসটা মেনে নিতে সরকার পারি না। বলছে যে আসলে ট্রাইব্যুনাল, বা আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলে, আসলে ট্রাইব্যুনাল গঠন করার আসলে কিছু আমাদের লিমিটেশনস আছে, আমাদের এখানে লিমিটেশনস দেখার কিন্তু প্রয়োজন নাই। তারা বলছে যেমন এক্সিস্টিং আদালতগুলো যেগুলোতে আমাদের দ্রুত বিচার আইনে আমাদের একেবারে দিনের পর দিন ঝুলিয়ে দিয়েছে, দ্রুত বিচার আইন কেন এখানে ব্যবহৃত হচ্ছে না? আমার কেন স্পেশালি একটা অপরাধ যেটাকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, যেটা তখন তারা তৈরি করেছিলেন পোয়েটিক জাস্টিসের মতো, আমাকে ওইটাতেই বিচার করতে হবে? করেন ওখানে শেখ হাসিনার যেগুলো ক্যাপিটাল ক্রাইম ওগুলো করেন, বাকি যারা জনপ্রশাসনে ছিলেন, বাকি যারা আর্থিক কেলেঙ্কারির সাথে সংযুক্ত ছিলেন, তারা যারা শেয়ার বাজারে এতগুলো জীবন যারা নিয়ে গেছেন, যাদেরকে মানবেতর মানে একেবারে মৃত্যু পর্যায়ে শেয়ারে বিনিয়োগকারীদের রেখে দিয়েছেন, তাদের বিচার হতে হবে না? এই বিচার যতদিন নিশ্চিত করা না যাবে ততদিন পর্যন্ত রিকনসিলিয়েশন ওয়ার্ডটাকে আনা যাবে না সামনে। এবং রিকনসিলিয়েশন কিন্তু বিচারের প্রক্রিয়া আকারেই, হ্যাঁ, এটা একটা রিকনসিলিয়েশন মানে না যে আদালতের একজনকে মাফ করে দেওয়ার ইখতিয়ার আছে, শুধুমাত্র ভিকটিমই মাফ করতে পারে। সাউথ আফ্রিকাতে আমাদের ভিকটিম কোনো মানে মাফ যদি হয়, রনি, শুধু ভিকটিম করে ধরেন আপনার সাথে কি অপরাধ করছে, আমি আদালত, আমি আপনাকে তার সামনাসামনি মুখোমুখি করে আমি মাফ করে দিতে পারবো না, এটা আপনাকে করতে হবে, এটা আপনার ইখতিয়ার, আপনার হক, আপনি কি চান। আমিও তো ব্রডার সেন্সে রিকনসিলিয়েশন বুঝতে চাই না, রনি, সরি। আমি রিকনসিলিয়েশন ছাড়া আপু বাংলাদেশে জাতি গঠন, যেটা আমি আমার পয়েন্টটা শেষ করি তাহলে। তার আমি আওয়ামী লীগ মানুষ কেন করে এটা আমাদের আগে বুঝতে হবে। আওয়ামী লীগ মানুষ কেন করে 5টা কারণ আমি খুঁজে বের করছি, এগুলো আমি একটা 5টা কারণটা শেয়ার করি। 1 নাম্বার হইলো রাজনৈতিকভাবে অশিক্ষিত হওয়া, 2 নাম্বার হইলো অনৈতিকতা বা গুন্ডামিকে পূজা করতে আপত্তি না থাকা, 3 নাম্বার হইলো পরিবারের বা ব্যক্তির লোভের কারণে টাকা পয়সার প্রয়োজনে, 4 নাম্বার হইলো মিথ্যা প্রপাগান্ডা, ইতিহাসের দলীয় বয়ান ও মিথ্যার উপর ইমান বা বিশ্বাস রাখার ফল, 5 নাম্বার হইলো আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ সাইজা ছিল। এর বাইরে আমি আর কোনো ক্যাটাগরি পাইনি। ওই যে মিথ্যা বিশ্বাস করে, ফ্যাসিজম তো কোনো আইডিওলজি হইতে পারে না, ফ্যাসিজম না। আমার প্রশ্নটা যেটা জাস্ট এই পয়েন্টটা, এটা ছোট উত্তর দিবেন যে আপনি 5টা কারণ দেখালেন, একদম কোর
আমি একদম শুরুর আইডিওলজি যদি বলি, মানে হয়তোবা একটা দল যখন গঠিত হয়েছে তখনই কি তারা এই প্ল্যান করে আসছিল আমি জানি না, তো ওই আইডিওলজিতে কি কেউ বিশ্বাস করে না আওয়ামী লীগে? গঠিত যখন হয়েছে সেই সিস্টেমটা ফল্টি ছিল বলে আওয়ামী লীগের ইডিওলজি এটা ফ্যাসিস্ট হতে পেরেছে। আওয়ামী লীগের আমরা তো দেখেন আমার এক্সপেরিয়েন্স আপনার থেকে অনেক কম অবশ্যই, সো এই জন্য আপনার কাছে জানতেই চাচ্ছি। পড়াশোনা কম না না এটা পড়াশোনা অবশ্যই কম বেশির বিষয় না। আমারও তাই। না না কম বেশির বিষয় না, আপনার কাছে আমি কিউরিওসিটি থেকেই জানতে না চাচ্ছি প্রশ্নটা হলো আওয়ামী এটা কি আইডিওলজিটা ফল্টি, এজন্য আপনি ওটা ডেফিনেটলি ফ্যাসিজমকে তো আমি ইডিওলজি মনেই করছি না, ফ্যাসিজম তো ডিফাইন্ড, এবং আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট এটা তো বাপ বেটি দুই আমলে মিলাইয়া প্রমাণিত, এটা তো নতুন করে পরীক্ষা নেওয়ার কিছু নেই, এটা তো নতুন ডায়াগনোসিস করার কিছু নেই। এখন ডায়াগনোসিস একটা হইতে পারে শেখ হাসিনা কত বড় প্যাথোলজিক্যাল লায়ার বা এবং সে কত বড় সাইকোপ্যাথ, সেটার একটা সাইকো অ্যানালিসিস হইতে পারে। এখানে আমাদের এখানে পলিটিক্যাল সাইকো অ্যানালিস্ট আছে কিনা আমি জানি না, থাকলে হইতে পারে। হ্যাঁ তাহলে এটা বোঝা যাবে। এখন ফ্যাসিজম তো এখন একটা গণতান্ত্রিক উত্তরণে একটা ফ্যাসিস্ট আইডিয়াকে কখনোই এক্সেপশন হিসাবে পৃথিবীর কোথাও গ্রহণ করা হয় না, পৃথিবীর কোনো দেশে গ্রহণ করা হয়নি। এটা জার্মানিতে হয়নি, সাউথ আফ্রিকাতে হয়নি, রোয়ান্ডাতে হয়নি, কোথাও হয়নি। বাংলাদেশে কেন? বাংলাদেশে কেন, যেটা এই প্রশ্নের আলোচনায় আসি। এই জন্য এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ বলতে বোঝাই আমি কি বোঝাই হলো আওয়ামীকরণ করা। মানে আওয়ামী লীগ তো একটা নফসানিয়াত, যেটা আমি বলি আওয়ামী লীগ তো শুধু একটা সংগঠন না। আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি কী করছে আমাদের সমাজের, এই হাজার হাজার মামলা দিছে, গুণ খুম করছে, এগুলো ক্ষতি। এর চেয়ে বড় ক্ষতি হলো সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে দিছে, আলেমকে সে কোলে বসায় নিছে, রেলের জমি টমি নিয়ে জালেম বানাই ফেলছে। সো সমাজের পুরা মোরাল পিলারগুলো সে ধসাই দিছে। এই কারণে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য তো আমাদের তো কোয়ালিটি অফ পিপল লাগবে, তাই না? মোরালি সুপ্রিম পিপল লাগবে। সেই পিপল তৈরি করার জন্য আমাদের কাউন্টার কালচারাল রেভলিউশন লাগবে। সেটার জন্য বলতেছি এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ মানে হলো যে আমাদের যে আওয়ামীকরণ লাগবে, যেটা কি এই যে কলোনি যখন শাসন করে একটা কলোনিয়ালাইজেশন হইতে হয় না, কারণ কলোনির স্বভাব চরিত্র মানুষকে ধ্বংস করে ফেলে না, তখন ওগুলো থেকে আনলার্ন করে রিলার্ন করতে হয় না। তদ্রুপ আমাদের এখানে আপা যেটা বলে চারদিকে তো আওয়ামী লীগ। এখন আমরা কোথায় আছি? আমরা এলো লেট ফ্যাসিজমের মধ্যে আছি, বা এই ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, হাসিনা নাই আর সবই তো আছে, ইজ দেয়ার। সো আপনি মনে করার কোনো হ্যাঁ ফলে মনে করার কোনো কারণ নাই আমরা ফ্যাসিজমের বাইরে চলে গেছি। ফলে এই যে আমরা একটা সার্বঙ্গীন ফ্যাসিজমের মধ্যে আছি, ফ্যাসিস্ট আবহাওয়ার মধ্যে আছি, সেখান থেকে একটা ডেমোক্রেটিক প্রসেসে যাওয়ার জন্য আওয়ামীকরণ লাগবে। আমাদের মননের আওয়ামীকরণ যেটা হয়েছে, এবং ফ্যাসিবাদ যেটা কী করছে, এখানকার মিডিয়া ইন্টেলিজেন্সিয়া ফ্যাসিবাদের একটা সামাজিকরণ ঘটাইছে। সেই সামাজিকরণের কারণেই কিন্তু ওই যে যেটা বলবো এখন আমরা 5 বছর 10 বছর রেটরিক্স শুনি, তাই না? এবং ভোটাধিকারের গুরুত্বটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, নির্বাচনবিহীন বা ভোটবিহীন একটা সংস্কৃতি এখানে ডেভেলপ হয়ে গেছিলো। ফলে এগুলি সমাজের মধ্যে এগুলো রয়ে গেছে। এবং স্বৈরাচার বা ফ্যাসিজম শুধুমাত্র ক্ষমতা না, জনতাও ফ্যাসিস্ট হইতে পারে অবশ্যই। ফলে এই জন্য বিখ্যাত নাট্যকার ব্রেক্ট একটা কথা বলছিল যে স্বৈরাচারী ক্ষমতাকে যেরকম ভেঙে দিতে হবে, স্বৈরাচারী জনতাকেও ভেঙে দিতে হবে। হ্যাঁ, শুধু স্বৈরাচারী ক্ষমতা, রাষ্ট্র, পুলিশ, অস্ত্র এগুলো স্বৈরাচারের প্রতীক না, জনতার মধ্যেও স্বৈরাচারী কাঠামো থাকতে পারে। এবং পপুলিজম হাইপের মধ্যে দিয়ে এই ফ্যাসিজম কায়েম হয়। হ্যাঁ, সেই জন্য আওয়ামী যে নোশনগুলো আছে এটা প্রত্যেকটা জায়গায় এখান থেকে পুরা সমাজকে আপনার মুক্ত করতে হবে। এই জন্যই এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগের কথাটা বলতেছি। এবং রিকনসিলিয়েশনের কথাটা কি, বিচারটাকে ডোর টু ডোর নিয়ে যাওয়া। যেমন ধরেন আপনার মহল্লায় কারা গুলি করছে, কারা 15 বছর নির্যাতন করছে, এটা আপনি একটা লিস্ট করবেন। এই লিস্ট কে করবে? যারা আওয়ামী লীগের সমর্থক তারা করবে। সমর্থক করে যে এই ক্রিমিনালগুলোকে আমরা তুলে দিলাম, হ্যাঁ সাবেক সমর্থক, এবং তারা নিজেরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সামিল হবে, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে। এবং এটা ডোর টু ডোর হবে, এটা কোনো ব্যাপারই না। আপনি তাদেরকে দায়িত্ব দেন, তাদেরকে কনফিডেন্স যোগান। দেখেন, আমি মনে করি আওয়ামী লীগের আমরা বুঝি না। আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি। একটা হলো আমাদের নিজেদের নফসানিয়াতের মধ্যে এটা আছে, আর একটা হলো আমার খালাতো ভাইয়ের বোনের শ্বশুর, হ্যাঁ জামাইয়ের দেওয়ার অমুক, তুমি এই তো আওয়ামী লীগ, তাই না? চারদিকে আওয়ামী লীগ, এর মধ্যে একটা পিঠে মায়েরা ফেলে তো পুরো দেশই বিধবা হয়ে যাবে, তাই না? তো এই যে আপনার প্রক্রিয়াটা, মানে ইন্টিমেট এনিমিকে ক্লিনজিং করে কখনো ডিল করা যায় না। আপনাকে এই জন্য রিকনসিলিয়েশন লাগবেই। এখন আপনার ভাই ধরেন আওয়ামী লীগ করে, আপনি কি ভাইরে পিঠে মেরা ফেলবেন এই জন্য কালকে? না, তাহলে আপনাকে বোঝাবেন যে আওয়ামী লীগ একটা পয়জন, তুমি রাজনীতি করতেছো, ভালো কথা। 5 তারিখের পর আমাদের সবচেয়ে বেশি দরকার হলো রাজনীতি। অবশ্যই রাজনীতি করতে হবে, এবং রাজনীতি না করার কাফারা হলো আপনি আপনার স্টুপিড লোক দ্বারা শাসিত হবেন। সো ভালো লোকদের ব্যাপকভাবে রাজনীতিতে আসতে হবে। এটাই হলো 5 তারিখের গুরুত্বপূর্ণ লেসন হতে পারে আমাদের। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ তো কোনো রাজনীতি না, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফ্যাসিজমকে এক্সেপশন আকারে পৃথিবীর কোথাও নেওয়া হয় না, যেটা আগে বললাম। তো সেই কারণে আমাদের একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া, যেটাকে আমরা বলি যে এটাকে আমরা তো ন্যায় বিচার যদি আপনি চান, জাতীয় ঐক্য যদি চান, এর বাইরে আর কোনো পথ নাই।
কিন্তু সেইটা করার জন্য প্রথমত দরকার ছিল অভ্যুত্থানের ঐক্যটার সাথে রাখা এবং রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে এই একটা কালেকটিভ উদ্যোগ আকারে এটা করা করলে, এবং এটা ফয়সালাটাকে ফায়দাটা কী হয়, ফায়দাটা হবে জনগণ, বাংলাদেশের জনগণ রাজনৈতিকভাবে বলা হয় না যে খুব রাজনীতি সচেতন, ন, এটা দল সচেতন, হ্যাঁ রাজনীতি সচেতন না। এখন দল সচেতন হওয়ার কারণে এখানে মানুষ ধরেন রাজনৈতিকভাবে যদি এখানে সচেতন হইতো, শিক্ষিত হইতো, তাহলে মানুষ আওয়ামী লীগ করে নাকি? তার মানে কি এখানে আপনার রাজনৈতিক এডুকেশন লাগবে, পলিটিক্যাল এডুকেশন দেওয়ার জন্য এই আওয়ামী প্রক্রিয়াটা আপনি ডোর টু ডোর নিয়ে যান, ও বুঝুক যে আওয়ামী লীগ কী জিনিস, ও কি দেখেন, বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিলিভ ইন নাথিং। মিথ্যা বিশ্বাস করা ভয়ঙ্কর। একটা মানুষ একটা বাচ্চাকে কোপায়া মারতেছে, এটা কোনো মানুষের কাজ হইতে পারে? এটা কিভাবে সম্ভব হইতে পারে? এটা কোন ধরনের মাথাটা কই গেলে একটা মানুষ একটা বাচ্চাকে কোপায়া মারে? এটা তো আপনার বুঝতে হবে যে সমাজে এই জিনিস ছিল। তার মানে এটাকে আপনার টোটালি ইলিমিনেট করতে পারতে হবে, টোটালি এটার থেকে আপনার কিউর করতে হবে সমাজকে। এটাকে যদি কোনোভাবে রাজনৈতিক, এখন অন্য দলও যদি এই ক্যাডার ভিত্তিক রাজনীতি, হ্যাঁ এই আপনার ধরেন যে নিজেদের সুপ্রিমেসি, কোনো রকম ক্রিটিক নিবে না, এটা চর্চা করে, সেটা একটা আওয়ামী মডেল। হ্যাঁ, এটা নিয়ে আপনি লিখেছেন কয়েকদিন আগে আমি দেখি। হ্যাঁ, আপা আপনার কাছে আবার আসছি, আওয়ামী প্রশ্নের উত্তরটা আপনি দেবেন। আপনাকে একটা কনটেক্সট অ্যাড করে দিই। আমি রনি ভাই যেমন তার কথার সময় বলছিলেন যে আসলে আমাদের এখানে সেরকমভাবে পলিটিক্সের যে ইম্প্যাক্টটা বা ধরেন ব্যাড পলিটিক্সের যে একটা ইম্প্যাক্টটা, সোশিও পলিটিক্যাল ইম্প্যাক্ট, এটা নিয়ে আসলে ওইরকম গবেষণা হয় না। এর বাইরেও আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ব্যক্তি, যে সকল ব্যক্তি, দল, গোষ্ঠীর উপরে যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, ফ্যামিলিগুলো থেকে অনেকে দূরে ছিল, অনেকে এখনও নাই, অনেকে মারা গেছে, অনেকে কক্সবাজারের যে ইস্যুটা, মেয়ের সঙ্গে কথা বলতে বলতে তাকে হত্যা করা হলো, এই বিষয়গুলা, এইগুলোর যে ট্রমা, এইটারও যে আসলে একটা ইম্প্যাক্ট আছে, এইগুলো নিয়েও মানে একটা কথা হচ্ছে আমরা আজকে কথা বলছি, আমরা আরও কথা বলবো, আপনারা কথা বলবেন, বিভিন্ন জায়গায় অনেক সেমিনার সিম্পোজিয়াম হবে, বাট এটার তো আসলে একটা একাডেমিক ভ্যালু আছে যে একটা সমাজ আসলে কোন জায়গাতে চলে গেছে। এই বিষয়গুলো নিয়ে তো আমাদের এখানে যথেষ্ট স্টাডি হয় না, করেন না লোকজন, কখনোই করেন নাই, বাট সামনে আসলে হওয়া উচিত। এটা নিয়ে মানে আই ওয়াজ টকিং উইথ আ ফ্রেন্ড যে আসলে পিএইচডি করছে যুক্তরাষ্ট্রে এখন, তো মানে এই বিষয়গুলো আসলে ঠিক আছে রুবাবে, পয়েন্টটা একদম ঠিক আছে এই কারণে যে আমাদের মেন্টাল হেলথ কম বেশি সবারই ক্ষতিগ্রস্ত। যারা এটা আমাদের যেটা হয়েছে, আমার কাছে মনে হয় যে গত 16-17 বছরে যতই আওয়ামী লীগ মানে যারা সমর্থন করেছে ওই ফ্যাসিস্ট সরকারকে, এমনকি মানে সর্বতভাবে তাদেরকে আপহোল্ড করেছে, এমনকি তাদের পরিবারের সদস্যরাও যখন নির্যাতনের ভিডিও বা এই ধরনের ফুটেজ বা ওই যে গুম হয়ে যাওয়া শিশুটি যে কাঁদছে, তাদেরকে কিন্তু ইম্প্যাক্ট করেছে। কিন্তু এই জায়গাটায় মেন্টাল হেলথটার অবস্থা আমার কাছে লাগে যে সমগ্র দেশ জুড়েই খুবই ক্ষতিগ্রস্ত। এইটা নিয়ে যে কাজ করার সুযোগ আগে তো ছিলই না। একটা সুস্থ রাজনীতি কিংবা অসুস্থ রাজনীতির যে প্রভাবগুলো সমাজের ওপরে ব্যাপকভাবে পড়ে, যেটা রনি বলছিলেন, আমরা দেখছি যে বিচার বিভাগ ভেঙে ফেলেছে। তাই কি বিষয়টা শুধু না, বিচারকের মোরালিটি নষ্ট হয়ে গেছে। আমি আইন অঙ্গনে, আমার বাবা আইনজীবী ছিলেন, আমার খুব ভালো মনে আছে যে তার বন্ধুবান্ধবরা যখন জাজ হতেন তারা কিন্তু কোনো পাবলিক ফাংশন অ্যাটেন্ড করতেন না। তারা যদি কোথাও যেতেন, একেবারে ভিন্ন গ্রহের মানুষ হিসেবে কোনো প্রোগ্রামে যদি একান্ত অ্যাটেন্ড করতেন, ইউ নো ইট ফার বেটার দেন মি। এই প্র্যাকটিসগুলো ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসেছে, মোরালিটির যে মানে ব্রেকডাউনটা হয়েছে, এটা কিন্তু তুলে আনতে হলেও এই রিসার্চটার প্রয়োজন আছে। বাট অ্যাট দ্য সেম টাইম এখনই যদি আমরা কাজটা শুরু না করতে পারি, আমি এই জায়গাটাই পার্সোনালি মনে করি যে তরুণ সমাজ এটা আসলে কোনো দল বা কোনো ব্যক্তির কাজ না, এটা সামগ্রিকভাবে এই অ্যাওয়ারনেসটা যে আমরা সবাই ট্রমাটাইজড। আমার নিজের কথা বলি, 2018-তে আমাকে র্যাব আমার স্বামীসহ তুলে নিয়ে গিয়েছিলেন। আজ পর্যন্ত রুবাব, আমি রাতে একা চলাফেরা করা মেয়ে, আমার আর কখনোই সেই সাহসটা হয় না। আমি কোথাও বেরোলে, টক শোতে গেলে আমি আমার ভাতিজাকে বলি, তুই কি ফ্রি আছিস? এখন কিন্তু সময় বদলে গেছে, আমি জানি আমাকে কেউ তুলবে না, কিন্তু এই যে ট্রমা, একটা বড় মাইক্রো টিন্টেড দেখলে আমার ভেতরে অস্বস্তি কাজ করে। তার মানে হচ্ছে আমি ট্রমাটাইজড, এবং আমি মানুষ হিসেবে যখন ফাংশন করব, আমার এই ডিসফাংশনটা কোথাও না কোথাও আমাকে আমার মানে আমার যে অ্যাক্টিভিটিস বা আমার অ্যাকশন, সেটার উপর প্রভাব ফেলবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে এটা নিয়ে বহু কাজ করার সুযোগ আছে, এবং আমি মনে করি যে যারা
যারা একাডেমিশিয়ান, যারা বিষয় বিশেষজ্ঞ, এখানে আসলে রাষ্ট্রের দিকে তাকিয়ে বসে থাকার কোনো সুযোগই নাই। এটা অনেক বেশি প্রাইভেট লেভেলে, জেনারেল লেভেলে একটা উদ্যোগ নিয়ে শুরু করা যেতে পারে। যেমন খুব সহজ কথাই বলে একটা পডকাস্ট যখন শুরু করা হয়েছে, এখানে একগুচ্ছ ছেলেমেয়ের ড্রিম ছিল, তারা এটাতে হেঁটে এসেছেন। আমরা আরও অসংখ্যভাবে এটা মানে ব্যক্তিগত উদ্যোগে হোক, সামষ্টিক উদ্যোগে হোক, এটা আমাদের করার সুযোগ আছে। আর দুটো কথা, আওয়ামী লীগ নিয়ে অনেক কথা হয়েছে, অনেক বেশি কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। এই দুইটা কথা ছাড়া, যে দল হিসেবে যখন সূচনা হয় তখনকার আওয়ামী লীগ আর ৭১-এর পরের আওয়ামী লীগের যে ডিফারেন্স, মৌলানা ভাসানীকে সাইডলাইন করে দেওয়া যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ শুরুতেই তো ফ্যাসিস্ট হয়েছে ওই এক পয়েন্ট থেকে। ওই যে বিচ্যুতি, এনিওয়্যার একটা বিচ্যুতি, এখানে বাটারফ্লাই এফেক্ট বলে একটা মজার, মানে আমরা সবাই জানি থিওরিটা, যে প্রজাপতির ডানা কাঁপলে বহুদূরে সুনামির একটা সম্ভাবনা দেখা দেয়। এটা কিন্তু সায়েন্স। এই যে একটা ছোট্ট বিচ্যুতি, আজকে যদি এই বিষয়েও কিন্তু ওই যে রনি বললেন যে স্টাডির সুযোগ নেয়, স্টাডি করলে এই ফল্টগুলো বেরিয়ে আসবে। কাজে আইডিওলজিক্যালি এটা বহু আগে ইট ওয়াজ রিজেক্টেড অ্যাজ আ ডেমোক্রেটিক আইডিওলজি। Bangladesh would be a very good case study for any political science department in anywhere outside Bangladesh. Indeed, এবং at the same time আমাদের যে হোপ বা আমাদের যে সম্ভাবনা, সেটাও এত বেশি যে আমি সম্ভাবনাটা নিয়ে অনেক বেশি ভাবতে চাই। আমি রনির আরেকটা কথার সাথে, রিকনসিলিয়েশনের ব্যাখ্যাটার সাথে একমত, কিন্তু একই সাথে এটা তো খুব দীর্ঘ একটা প্রসেস। 18 কোটি 20 কোটি লোকের দেশে, যে দেশের মানুষ একটা বিকৃত রাজনৈতিক পরিবেশে, সব মিলিয়ে আমার মনে হয় বাংলাদেশে তার 50 বা 53 বছরের জীবনে সব অ্যাট বেস্ট 10 বছর, 10 থেকে 15 বছর হয়তো মোটামুটিভাবে ডেমোক্রেসির কাছাকাছি, মানে মোটামুটিভাবে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ছিল। তার মানে বাকি যে সময়টা, এটা কিন্তু এটার নাগরিকদের শেপ করেছে, তাদের মাইন্ডসেটকে তৈরি করেছে ফর আ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। অ্যান্ড তারা দেখতে পর্যন্ত পায় না যখন ফ্যাসিজম আসে। কিছুক্ষণ আগে আমি বলেছি, আমি কিন্তু সরকারকে দোষারোপ করছি না যখন আমি বলছি যে এই ফ্যাসিজম কাজ করছে। সরকার তার বক্তব্য প্রত্যাহার করেছেন, কিন্তু অ্যাকশনটা কিন্তু নিয়ে ফেলেছে ফ্যাসিস্ট গ্রুপ। আমার ভয়টা ওই পয়েন্টে, ঠিক আছে? এইটাকে ডিফাইন করতে পারে, এটাকে আইডেন্টিফাই করতে পারে, এবং এটাকে ডিফারেন্ট ওয়েতে অ্যাড্রেস করে এটার মুখোমুখি হওয়া। আমি প্রায় 5ই আগস্টের পরে আমি খুব খুব কষ্ট নিয়ে দেখতাম যে আমাদের একজন আইন বিশেষজ্ঞ আছেন, তিনি খুব সুস্পষ্টভাবে বলেছিলেন, এখন নির্বাচন হলে সংবিধান বিশেষজ্ঞ, বিএনপি মেজরিটি পাবে। দুটো জিনিস আপনাকে সবসময় মেনে নিতে হবে। আপনি যখন একজন মানুষকে রায় দেওয়ার সুযোগ দিবেন, তার মতটা দেওয়ার সুযোগ দিবেন, ওইটা 100% ইম্পার্শিয়াল, ওপেন একটা ফিল্ড থাকতে হবে। এবং সেই জায়গাটায় আপনি ডক্টরেট করে এসেছেন, আপনার যে বোধ, আর যিনি কৃষক, কখনো স্কুলে যাওয়ার সুযোগই পাননি বা ক্লাস 2 পর্যন্ত গেছেন, তার বোধ সেম হবে না। আরবান পিপলদের একটা ধরন আছে, আরবান শিক্ষিতদের সবচেয়ে বড় ধরন হলো তাদের সবচেয়ে বড়, আমি মনে করি যে ফ্যাসিস্ট বিহেভিয়ারের এটা হচ্ছে প্রধান, যে তারা মনে করেন যে এরা তো জানে না, এদেরকে আগে এডুকেট করি তারপরে এরা ভোট দিবে। ভাই, যিনি ইনকাম করে, কেউ বলে এটা এনজিও পন্থী চিন্তা হবে। নো, এটা এনজিও পন্থী নয়, এটা বিশ্বজুড়ে এই ধরনের অসুস্থ চিন্তাগুলো আছে, কিন্তু বাংলাদেশ এটা জেকে বসেছে, কারণ বিগত বছর সেগুলোতে সরকার এটাকে প্রশ্রয় দিয়ে তৈরি করেছে। এবং যখন একজন লিখছেন যে এখন নির্বাচন দিলে ভুল লোক ক্ষমতায় আসবে, ভুল নেতা বা ভুল করার অধিকার থাকাটাও কিন্তু একজন নাগরিকের অধিকার। ওটাতে হাত দেওয়ার আপনি কেউ নন, সে ভুল করছে, এটা তার রাষ্ট্রীয় অধিকার। দেশের মানুষ ভোট দিতে থাকুক, 5 বছর পর পর যদি প্রসেসটা রেস্টোর করা যায়, তারা কোনো না কোনো সময় রাইট লিডার চুজ করতে পারবে। রাইট লিডার ওটা আপনার দৃষ্টিতে হলেও, আর বাকি 2 কোটি লোকের জন্য সেটা রাইট লিডার নাও হতে পারে। আর যেই ভদ্রলোক, তিনি নিজের ইনকামে জীবন চালাচ্ছেন, হোক না সেটা 10,000 টাকা, তার সন্তানদের পড়াচ্ছেন, তিনি তার নিজস্ব জীবনটাকে চালিয়ে নিচ্ছেন, তার ভোটটা কোথায় যাবে সেটা আপনি বলে দেওয়ার কেউ নেই। এই যে রাইটটা, এটাকেই বলে একটা নাগরিকের রাইট, এটা ফেরত দিতে হবে। হ্যাঁ, সেই সঙ্গে ওই কথাটা অবশ্যই জরুরি যে মাইন্ডসেটটার কিন্তু চেঞ্জ আসতে হবে, এবং সেটাতে খুব দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। আওয়ামী লীগের জিরো করার ওয়ে বা আওয়ামী লীগ করার সবচেয়ে বড় প্রধান এবং প্রথম পন্থা হচ্ছে, দেয়ার ওয়াজ আ টাইম যখন মুসলিম লীগ ওয়াজ লাইক, মুসলিম লীগ ছাড়া কোনো দল নাই। এই মুসলিম লীগ কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি বলতে চাইছি যে ইতিহাসের পাতায় উঠে গেছে। তাদের ন্যারেশন
তাদের যেই মানে একটা বাবল থট, মানে আমি এটাকে বাবল থটই মনে করি, যেটা আরবান লাইফে বিশেষভাবে প্রযোজ্য, এই জিনিসটা ভাঙতে পারতে হবে রুবাব। এই জিনিসটা ভাঙতে পারতে হবে। রনিদের মতো চিন্তকদের অনেক বেশি এগিয়ে আসতে হবে, তাদের কাজ অনেক বেশি। আমি তো রাজনীতি করি, আমার কথা বলার ধরন কোথাও না কোথাও আমার দলের প্রতি আমার আনুগত্য, আমার আস্থা থাকবেই, এবং সেটাতে বায়াসনেস আমার মধ্যে থাকলে আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু তাদের মতো, রনিদের মতো 50 জন 100 জন, যদিও পাওয়াটা কঠিন, মেধারও এখানে ব্যাপার আছে, অ্যাটলিস্ট তারা তাদেরকে লিড নিতে পারলে হয় কি, এই যে ডিসকাশনগুলো, এই কথাগুলো, এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, এই যে আমরা পডকাস্টটা করছি, পডকাস্টগুলো যদি চলে যায় বিভিন্ন বিভাগীয় শহরে কিংবা জেলা শহরগুলোতে, এই ছোট ছোট কথা, ছোট ছোট বিষয় কিন্তু মানুষকে স্ট্রাইক করে, নতুনভাবে ভাবতে শেখায়, ওটাও কিন্তু এক ধরনের সূচনা। এবং আমি মানে সত্যিই আশাবাদী যে রিকনসিলিয়েশনের প্রসেস রনি বলছেন, যদিও এটা ইট সাউন্ডস হিউজ, কিন্তু এখানে যেই তরুণ প্রজন্ম হাসিনার মতো একটা ব্যাপক শক্তিকে উড়িয়ে দিতে পারে, ব্যাকড আপ বাই যে দলই হোক, আমার দল জামাত বা অন্যান্য রাজনৈতিক দল, ডেফিনেটলি ইট ওয়াজ কমপ্লিটলি ব্যাকড আপ বাই অল পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড অল পিপল। এই জায়গাটাতে এসে ইনাদের সহায়তা যদি নেওয়া যায়, যেই কারণে ঐক্যটা, মানে রনি বলছিলেন যে ঐক্যটা জরুরি, ঐক্যটা তো হালকা হবে, এটা স্বাভাবিক, কিন্তু এই বিচারের প্রশ্নে, এই রিকনসিলিয়েশনের প্রশ্নে, একটা রিকনসিলিয়েশন ওয়ার্ডটা ইউজ করলে আরেকজন বসে আছে এটা বিকৃতভাবে নেওয়ার জন্য। কেন? সমস্যাকে আইডেন্টিফাই করতে পারাটাও একটা বড় সাহসের কাজ। আমি আরেকজন হাসিনা হয়ে উঠছি, এইটা আইডেন্টিফাই করতে পারাটাও অনেক বড় সাহসের কাজ, এবং এই জায়গাটাই আই বিলিভ রনিদের মতো অনেকেই রোল প্লে করতে পারবেন। ধন্যবাদ আপা। রনি ভাই, আপনি অবশ্যই কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। আপনাকে জাস্ট, এটা খুবই রিসেন্ট একটা ইস্যু যেটা আমাদের সামনে আসলো, আমরা কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই বিষয়ে তো অনেক কথাবার্তা বললাম, কিন্তু এই কাজটা করার জন্য সবাই গণঅভ্যুত্থানের পক্ষে যারা কাজ করেছে তারা সকলেই আসলে এই জিনিসটাই মোরলেস ভিন্ন ভাষায় চায়। কিন্তু একটা ভাষা আমরা 2-3 দিন আগে দেখলাম, একটা জমায়েত যমুনার সামনে, তারপর যমুনার সামনে থেকে দুভাগ হয়ে এটা প্রথমে শাহবাগ এবং যমুনা, পরবর্তীতে পুরোপুরি যমুনার সামনে গেল। ডিমান্ডটার ব্যাপারে কথা বলছি না, বাট জমায়েতটার ব্যাপারে আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। দেখেন, আচ্ছা আগে একটু রেসপন্স করে দেখেন, যখন আমরা বলতেছিলাম এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এটা ব্যাপক অর্থে আপা যেটা বিস্তারিত বললেন, তো এটা আমি এখন আর ব্যাখ্যা করছি না, কিন্তু এটা আপনি ধরেন আপনি আওয়ামী লীগকে নির্বাহী আদেশে এরকম নিষিদ্ধ করে দিলেন, কিন্তু আওয়ামী লীগের এই যে শুধু কানাডার কথাই বলেন, বেগমপাড়ায় যেভাবে তারা আছে এবং যেভাবে তারা অ্যাক্টিভলি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং ডায়াসপোরা কমিউনিটি, এটা একটা বড় ব্যাপার। দেখেন আপনার এখানে যেহেতু ভারত সরাসরি তাদেরকে প্রশ্রয় দেয়, আওয়ামী লীগের প্রশ্নটা আপনার কেন ডিল করতে হবে, এটা আপনার সার্বভৌম বাংলাদেশ গঠন করার ক্ষেত্রেও জরুরি। কারণ একটা পার্টি অলওয়েজ ভারতের সাপোর্টে ছিল এবং আসবেও, আশা করে ভারত তারা বসাই দেবে। তার মানে এটা ভারতীয় উপনিবেশ, এখানকার যে নব্য উপনিবেশ কায়েমের একটা হাতিয়ার আকারে আসবে এই দলটা। এটা তো কোনো রাজনৈতিক দল হইতে পারে না, যার চিন্তা প্রকাশ্যে এটা তাও যে ভারত তাকে বসাই দেবে। এটা কিন্তু গোপন কোনো ব্যাপার না। তো এরকম একটা শক্তি এখন ধরেন শুধু ভারত না, কানাডা, ইউরোপ, আমেরিকা, নানা জায়গায় ছড়ায় সিটায় যে আছে, তো সেটাকে আপনি ডিল করবেন কীভাবে? এই জন্য এইটার যে আইডিয়াটা, এই যে আওয়ামী লীগের যে আইডিয়াটা, চিন্তাটা, এটাকে ডিসমেন্টাল করে ফেলতে হবে, ডিসফাংশনাল করে ফেলতে হবে। সেটা আপনি কিভাবে করবেন? সেটা করার প্রক্রিয়া হলো, আপনি এতদিন একটা আওয়ামী বাস্তবতার মধ্যে ছিলেন, আওয়ামী রিয়ালিটির মধ্যে ছিলেন, তাহলে পোস্ট আওয়ামী রিয়েলিটিতে আপনাকে পৌঁছাইতে হবে। অ্যান্ড পোস্ট আওয়ামী রিয়েলিটিতে পৌঁছাবেন কীভাবে, সেটাই হলো কথা, তাই না? তো এখন রিয়ালিটি তৈরি হয় কীভাবে? রিয়ালিটি তৈরি হয় থ্রু দ্য পারসেপশন, থ্রু দ্য ন্যারেশন। আপনি যে বয়ানের মধ্যে বাস করেন, এতদিন বাংলাদেশ ঐতিহাসিক, সাংস্কৃতিক, দার্শনিকভাবে একটি আওয়ামী বয়ানের মধ্যে বাস করত। এর বাইরে আর বাকিগুলো ছিল পেরিফেরি, বাকিগুলো ছিল আপনার প্রান্তিক বয়ান, প্রান্তিক ডিসকোর্স। তো এই যে মেইন স্ট্রিম বয়ান, আওয়ামী বয়ানের মেইন স্ট্রিমিং হওয়া, এইটাই বাংলাদেশের ফ্যাসিবাদকে সামাজিকরণ করতে পারছে। এবং যেই লোকটা আওয়ামী লীগ মনে প্রাণে ঘৃণা করে, সেও আওয়ামী লীগ সেজে গেছে, সে যে লুটপাটে অংশগ্রহণ করছে, কারণ সে মনে করছে এইভাবে বেঁচে থাকাটাই এগুলো কৌশল, চালাকির নাম তো বলে না, টিকা থাকাটাই সফলতা। সো এর মধ্যে দিয়ে সে কিন্তু তার যে পরম সম্ভাবনা, তার যে ট্রুথফুলনেস, এটা আপনার বিলয় হয়েছে, ডিস্ট্রাকটিভ হয়েছে, পুরো ন্যাশনের মধ্যে এটা আপনার ছড়াইছে, লোভকে উস্কে দিয়ে। এই যে কনস্ট্রাকশন করছে, নাম দিয়েছে উন্নয়ন,
হ্যাঁ, তো এই যে আপনার পুরো ফেনোমেনাগুলো যদি আপনি দেখেন, এটাকে আপনার টোটালি আপনার ডিসমেন্টাল করতে হবে, ডিআমিফিকেশন করতে হবে। কারণ না করলে এই যে বাইরের যে বিশাল এস্টাবলিশমেন্ট সেট আপ, এটাকে আপনি চেক দিতে পারবেন না। আপনি দেশে ধরেন ঠিক আছে, ও করতে পারলেন না, সবাই সম্মিলিতভাবে তার প্রতিরোধের উপর রাখলেন, কিন্তু বাইরের থেকে এটা কীভাবে করবেন? সে তার লবিস্ট নিয়োগ করবে, ইউরোপ আমেরিকাকে কনভিন্স করবে, মিডিয়া প্রপাগান্ডা ধরেন চলতেছেই, হ্যাঁ, হিউজ ইন্ডিয়া এবং অন্যান্য মিডিয়া তো চলতেছে প্রপাগান্ডা, এবং এখানে অ্যাজিভ একটা জঙ্গি অভ্যুত্থানের একটা ব্যাপার তৈরি হচ্ছে। সো এটা আপনাকে ডিল করতে পারতে হবে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার বাংলাদেশে আগামী দিনের রাজনীতি, হ্যাঁ, কীভাবে আপনার তৈরি হবে তা নির্ভর করে আওয়ামী লীগ প্রশ্নটিকে আপনি কীভাবে ডিল করছেন তার আলোকে। সেটা শুধু দল হিসাবে না, এটা একটা চিন্তা আকারে, আইডিয়া আকারে, মতাদর্শ আকারে আপনি কীভাবে ডিল করছেন। আরেকটা ব্যাপার হলো যে ধরেন আওয়ামী লীগের বিষয়ে লম্বা আলাপের আসলে ওরকম সুযোগ নাই। কারণ হলো আপনার ধরেন যে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করবেন, তো এখনও যদি আওয়ামী লীগ নিয়ে আপনি কথা বলেন, তাহলে আপনি জাতীয় গঠন করবেন কখন, তাই না? সো আমাদের আসলে এই গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো নিয়ে ব্যাপকভাবে চিন্তা করতে হবে। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, দেখেন শাহবাগে 13 সালে যেটা হয়েছিল, এটা কৃত্রিম জনজাগরণ ছিল। আর এইখানে যে জনজাগরণটা, এটাকে সবাই শাহবাগের সাথে মিলায়া দেখছে, আমি এটাকে মিলায়া দেখতে পক্ষপাতী। কারণ শাহবাগের একটা পলিটিক্যাল প্রকল্প ছিল, রাষ্ট্রীয় প্রকল্প ছিল, যেটা আওয়ামী ফ্যাসিবাদকে স্ট্রেনথেন করা হলো না। আর এরা একটা দাবি দাওয়া নিয়ে আসছে। হ্যাঁ, এই দাবি দেওয়ার মধ্যে যেটা হয়েছে যে যার রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে, হ্যাঁ, স্লোগান হয়েছে, হ্যাঁ, এখন স্লোগান হওয়ার মধ্যে দেখেন বাংলাদেশে প্রবলেমটা কী হয়েছে। প্রবলেমটা হলো এখানে আপনার স্পিরিট অফ দ্য নেশনকে রিভিল করতে হবে আর পুনরাবিষ্কার করতে হবে। এখানে স্পিরিট অফ দ্য নেশনটা হারাই গেছিলো, এটা হয়ে গেছিলো আওয়ামী স্পিরিট। তো স্পিরিট অফ দ্য নেশনকে আপনি রিভিল করতে পারবেন না ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থেকে। এবং আপনি যদি এই পলিটিক্সটা করেন যে প্রো স্টেট অ্যান্টি নেশন, বা মানুষ আপনাকে গ্রহণ করবে। এবং সেই কারণে আপনি যদি একটা ইভেন্ট 71-এর মতো ইভেন্টকে ধরেন আপনার রং সাইডে, যেটা বললাম রং সাইড অফ হিস্ট্রিতে থাকার কারণে 24কে দিয়ে রিপ্লেস করে আপনি একটা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন, এটা আপনাকে আরও ডিজাস্টার করবে। হয়েছেও তাই। ফলে রাজনীতিটা এই যে ধরেন বিলঙ্গিং, যেটা আপনাকে, হ্যাঁ, এই চালাকি, তারপর হলো ধরেন এই কৌশল দিয়ে আসলে রাজনীতি হয় না। রাজনীতিটা মিন করতে হবে, আপনাকে একটা ট্রান্সপারেন্ট অবস্থান থাকতে হবে। হ্যাঁ, আপনার পজিশন ভুল থাকতে পারে, সেই ভুলটা নানাভাবে আপনি শুধরাইতে পারেন, সেটা আপনার রাজনৈতিক ট্রান্সপারেন্সির উপর নির্ভর করে। কিন্তু আপনি যদি মনে করেন না, আপনি জনগণকে বোকা বানাবেন, আপনি জনগণকে নানা রকম বাকোয়াজি বয়ানের মধ্য দিয়ে, হ্যাঁ, এবং নানা রকম চেতনার কথা বলবেন, সেটা যেই চেতনাই হোক, এগুলো আওয়ামী মডেল। ফলে বাংলাদেশে আওয়ামী পলিটিক্স করতেছে না তা না, লোকজন তো করতেছে। তো ফলে সেটার লক্ষণ নানাভাবে আছে। কিন্তু আমি এটাকে 13 সালের শাহবাগের মতো মনে করি, কারণ একটা দাবি দেওয়া নিয়ে গেছিল এবং এটা কত 48 ঘন্টাও মনে হয় আন্দোলনটা করতে হয়নি। মোটামুটি দাবি দেওয়া মোটামুটি কায়েম হয়ে গেছে, পূরণ হয়ে গেছে, কিন্তু প্রাইমারিলি পূরণ হয়েছে। এবং পরে আমরা বেশ বড় একটা দ্বৈরথ দেখতে পাচ্ছি পরবর্তী সময়ে, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এইটা আপনি আরেকটা জিনিস যেটা বললাম, দেখেন আওয়ামী লীগের অপরাধটা আপনাকে চিহ্নিত করতে পারতে হবে। সেটা হলো যে আওয়ামী লীগের অপরাধটা কি শেখ হাসিনার অপরাধ, নাকি 15 বছরের কথাটা যদি একটু পাশেও রাখি, এই জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা করা, এটা কি আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্ত ছিল না? তাহলে সংগঠন হিসাবে বিচারের প্রভিশন আপনি আনেন। সংগঠন হিসাবে বিচার প্রভিশন যদি আপনি না থাকে, আপনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যান। যতদিন কোর্ট অফ জাস্টিসে বিচার চলবে, ততদিন এটা স্থগিত থাকুক। ওকে, এটা নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দিয়ে তো সমাধান হবে না। দিলে সেটা হবে আইনের বেআইনি প্রয়োগ হবে, ললেস ল প্রয়োগ করা হবে, সেটা ইনসাফ হবে না। তো এমনি নর্মাল মামলাতে যেটা হয়, ধরেন জমি জমা নিয়ে মামলা হইলে ঠিক আছে, যতদিন নিষ্পত্তি না হবে, এখানে গাছ লাগাবেন না, দোকান তুলবেন না, বাড়িঘর বানাবেন না, তদ্রূপ সংগঠন হিসেবে আপনি বিচারের প্রক্রিয়া নেন। আর একটা কথা হলো সংস্কার নিয়ে যে আমরা এত কথা বলি, মূল সংস্কারটা কি? মূল সংস্কার আপনার তো লাগবে পুনর্গঠন। বিএনপি যেটাকে মেরামত নাম দিচ্ছে, রাষ্ট্র মেরামত। সংস্কার দিয়ে তো হবে না, আপনার সব কিছু ভেঙে গেছে, আপনার পুনর্গঠন লাগবে। আমি এটা পুনর্গঠন বলি শব্দটা, এই কাছাকাছি মেরামত পুনর্গঠন। তো পুনর্গঠন, পুনর্গঠন আপনি কীভাবে করবেন? পুনর্গঠনের 1 নম্বর পদক্ষেপ হলো আপনি আওয়ামী লীগকে ডিল করলে পুনর্গঠন হয়ে যায়। আপনি আওয়ামী লীগের বিচার করেন এবং আওয়ামী লীগ যা করছে তার উল্টাটা করেন। শেখ হাসিনা যেভাবে দেশ চালাইছে ঠিক তার উল্টাভাবে দেশ চালান, তাইলেই তো দেশ পুনর্গঠন হয়ে যায়। সহজ মডেল আছে, কিন্তু এটাকে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আনা এবং এই সংস্কার পুরা বিষয়টাকে,
হ্যাঁ একটা মানে কি বলবো যে এটা একটা পলিটিক্যাল কার্ড হিসেবে ব্যবহার ব্যুরোক্রেসির মধ্যে নিয়ে আসা যেটা, হ্যাঁ এইটা কিন্তু ডেঞ্জারাস। ব্যুরোক্রেসির মধ্যে আনলে যেটা হবে কি, এখানে একটা গ্রুপ দাঁড়াচ্ছে, সংকটটা আপনার বুঝতে পারতে হবে যে কোথায় প্রবলেমটা হচ্ছে। প্রবলেমটা হচ্ছে কি, না সংস্কার না নির্বাচন, মাঝখান থেকে নন পলিটিক্যাল এলিটসরা ক্ষমতা ভোগ করার একটা আয়োজনের মধ্যে আছে, এবং সেখানে দেশি বিদেশি লোকজন আছে যারা এতদিন 5 স্টার হোটেল ইনসাফ কায়েম করার চেষ্টা করছে, তারাই এসে এখন অভ্যুত্থানের মা বাপ। ভোট দিয়ে গণতন্ত্র হয় না, ভোট দিয়ে স্বৈরাচার আসে, এই ধরনের বয়ান তারা চালু করতেছে। অথচ এই যে চিহ্নিত ক্রিমিনালগুলো, এই জন্য আমি বললাম যে আমাদের এই যে করাপ্ট ইস্টাবলিশমেন্ট, এইটাই হলো জাতির দুর্ভোগের কারণ। এবং আপা বললো যে প্রচুর ইন্টেলেকচুয়াল দরকার, প্রচুর বুদ্ধিজীবী দরকার, এটার আমি বিরুদ্ধে। বাংলাদেশের সর্বনাশ যা করার তা বুদ্ধিজীবীরাই করছে। আমাদের যেটা দরকার, আমি যেটা ব্যাখ্যা করতে পারিনি হয়তো, আমাদের বুদ্ধিজীবী ছিল না, আমাদের ছিল ভাড়াটে, এবং শব্দটা আমি ব্যবহার করতে চাই না, আমাদের ছিল ভাড়াটে সুবিধাভোগী সুনির্দিষ্ট একটা গ্রুপ, যেটা আসলে কি নামে ডাকা যায় আমি জানি না। আমার যদি মুখ একটু খারাপ হতো আমি হয়তো খুব খারাপ নামেই বলতাম, যেহেতু আমার মুখ অত ভালো না আমি বলতে পারি না, বলার দরকার নাই। লেট আস মেক ইট ক্লিন, কিপ ইট ক্লিন। আমি যেটা সহজ কথায় বুঝি যে যারা আসলেই ভাবছেন যে পরিবর্তনটা কোন কোন পয়েন্টে আসতে হবে আমরা তাদের সামনে দেখতে চাই। এইটা কিন্তু দুটো জিনিস ঘটেছে। এক হচ্ছে যে 5ই আগস্টের বিপ্লব যারা করেছে তাদের বয়স এবং তাদের যে মানে স্পিরিট, এটা তো কম ছিল না, এটা তো ছিল একেবারে 100-এ 100। এদের বয়সটার কারণে তারা এমন অনেক মহল কিংবা যে একটা ফ্যাসিজমের যে ছায়া, সেটাতে যে কখন তারা মানে তাদের আশেপাশে এই ছায়াটা মানে এরকমভাবে তাদেরকে ঘিরে ধরেছে, আমার ধারণা এখনও এই রিয়ালাইজেশনটা আসে কি না। কারণ আপনি যখন একটা সিচুয়েশনের মাঝখানে থাকবেন, ইট ইজ ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড যে আমি এখানে আমার আশেপাশে আসলে একটা কালো ছায়া। না, ওইটাই আমি একটু মজা করে বলতেছি। ফলে এখানে ওই যে তথাকথিত ক্লাসিক্যাল বুদ্ধিজীবীতার ধারণা, যেটা হলো আপনি ধরেন এমন এমন লোক আপনি ছবির হাটে দেখবেন, আমি মাঝে মাঝে ধরেন বেশভূষা দেখে মনে হয় যে বিশাল সক্রেটিসের বাপ চলে আসছে, কথা বলতে যাবেন আওয়ামী লীগ, তার পলিটিক্যাল এজেন্সি আওয়ামী লীগ, এর বাইরে সে চিন্তা করতে পারেন না। আমাদের এখানকার যে লিটারেরি আইডিয়া দেখেন, ক্যালকেশিয়ান বাঙালি জাতীয়তাবাদীর যে বয়ানটা, যেটা দিল্লির কাছে পরাজিত হয়েছে অলরেডি, সেই বয়ানটা এখানে এসে রুল করতেছে। এটা তো হইতে পারে না। এই জন্য আপনাকে ন্যাশনাল স্পিরিটটাকে রিভিল করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে ন্যাশনাল স্পিরিটটা কি। এবং বাংলাদেশ জাতি গঠনের জন্য এখানে আমাদের একটা সিভিলাইজেশনাল মডেল লাগবে। সেটা হলো ধরেন বাংলাদেশি আমাদের এই যে পরিচয়টা, আওয়ামী লীগ আপনাকে কে কোথায় ছিল ওরা আটকায় রাখছে, দেশটা টুঙ্গিপাড়ার উপনিবেশ ছিল, একটা ট্রাইবালিজমের মধ্যে আপনি আটকাইছিলেন, আপনি বাঙালি না হইলে আপনার আর কোনো জায়গা নেই। আবার এই বাঙালিত্বের সাথে একটা হিন্দুত্ববাদী রাজনীতির একটা সংযোগ আছে। আমরা কিন্তু হিন্দুর কথা বলতেছি না। বাংলাদেশ খুবই ফ্যামিলিয়ার। এখানে যদি কোনো হিন্দুর অধিকার, হিন্দুত্ববাদ ধর্ম খুবই, এখানে যদি কোনো হিন্দুর অধিকার খর্ব হয় বুঝতে হবে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের এই যে গণতান্ত্রিক এত তারা কোনো যদি আমাদের কোনো মাইনরিটি গ্রুপ, মাইনরিটি কথাটা বলা ঠিক না, মানে যারা সংখ্যায় প্রবল না, বড় না, তারা যদি কোনোভাবে আনসেফ ফিল করে তাহলে আমরা যে নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা বলি সেটা ফেল করবে। ফলে তাদের হিস্সাটা, এই জন্য আমরা বলি যে নতুন যে 5 তারিখের পরে বন্দোবস্তের কথা, একটা নাগরিক ভিত্তির রাষ্ট্রের কথা বলি, আমাদের একটা মধ্যপন্থা লাগবে। এই জন্য এই বিএনপি ফেল করলে আমাদের একটা বিএনপি লাগবে। এই কথাটা যে বলি, এটা বিএনপি দল আকারে বলি না, এটা বলি যে আমাদের যে মধ্যপন্থার যে রাজনীতিটা, বাংলাদেশি সিভিলাইজেশনাল ডিসকোর্স যেটা, এটাকে আপনার বিকশিত করতে হবে, এটাকে মেইন স্ট্রিম করতে হবে। এটা মেইন স্ট্রিম হয় নাই ফ্যাসিস্টিক বুদ্ধিজীবিতার কারণে। এই জন্য আমাদের যেটা দরকার বুদ্ধিজীবী না, আমাদের কাউন্টার আপনার রেভলিউশনারি থিঙ্কার দরকার, থিওরিটিক্যাল ভায়োলেন্স দরকার, মোর দেন বুদ্ধিজীবী। আমাদের একদম রেভেল থিঙ্কার দরকার, যারা এই এন্টার 19th সেঞ্চুরির বস্তা যে বেঙ্গলি এনলাইটেনমেন্টের যে কলোনিয়াল ডিসকোর্স, এটাকে ডিসমেন্টাল করবে থিওরিটিক্যালি, একাডেমিক্যালি, অ্যাট দ্য সেম টাইম স্পিরিট অফ দ্য বাংলাদেশ এটাকে রিভিল করবে, আবিষ্কার করবে, এবং এর সাথে একটা সিভিলাইজেশনাল লিঙ্ক তৈরি করবে। যেমন ধরেন আমাদের 71-এর ইতিহাসটাই আজ পর্যন্ত জাতীয় ইতিহাস করা যায়নি, করা হয়, এটা আওয়ামী ইতিহাস রয়ে গেছে। ফলে আমাদের অবশ্যই জাতীয় ইতিহাস লাগবে। জাতীয় ইতিহাস থেকে দেখেন আমাদের যে 24-এর স্বাধীনতাটা কি, 24টা আপনার এটা 71 এবং 24 দুইটা ক্লিয়ার করতে হবে। 71-এর মতো ইভেন এই জাতির জীবনে আর আসবে না। আপনি ভূখণ্ড পাইছেন, জাতিরাষ্ট্রের পরিচয় পাইছেন, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা আপনার ছিল না। এটা 2 আমল, হাসিনা এবং শেখ বাপ বেটি 2 আমল মিলে আপনাকে রাজনৈতিকভাবে পরাধীন করছে, বাকশাল টু হাসিনা। সো আপনি রাজনৈতিক স্বাধীনতা অর্জনের একটা জন্য আপনার বাচ্চা ছেলেদের জীবন স্যাক্রিফাইস করছেন। সো আমি মনে করি এই অভ্যুত্থান আমাদেরকে জাতিগতভাবে আমাদেরকে লজ্জিত করছে, কারণ আমরা আমাদের বাচ্চাদের জীবন প্রোটেক্ট করতে পারিনি। আমাদের এন্টার রাজনৈতিক ব্যবস্থা এমন ছিল যে বাচ্চাদের জীবন দিতে হয়েছে। এখন এই বাচ্চাদের তো অমিত সম্ভাবনা ছিল। আপনি হয়তো আইনস্টাইনের চেয়ে বড় প্রতিভাবান একটা ছেলেকে হারাইছেন। এটা সিভিলাইজেশনাল লস্ট,
এটা শুধু তার বাবা মার ক্ষতি না, এইটা আমি কোনোদিনও ভুলতে পারবো না যেভাবে বাচ্চাদের জীবন গেছে। এটা গাজা স্ট্রিপ ছাড়া পৃথিবীর আর কোথাও এই ঘটনা ঘটে নাই, বাচ্চাদের এভাবে মরতে হয় না। সো এইটার লোড হিউজ, এটা বাংলাদেশকে নিতে পারতে হবে। এটা আপনি যেই দলই করেন, আপনি অভ্যুত্থান বেসিসে যা খুশি তাই করেন, অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু ডাস্ট উইল নেভার সেটেল ডাউন। এটা আপনি যদি ওই জায়গায় মোরালি ওই স্পিডে আলোকে বাংলাদেশকে গঠন করতে না পারেন, তাহলে কিন্তু এটা আপনি ঐতিহাসিকভাবে পানিশড হন। আপনার কাছে আসছি, আপনার কাছে একটা সুনির্দিষ্ট কয়েকটা বিষয় নিয়ে একটা গুচ্ছ প্রশ্ন না, এটা একটা গুচ্ছ কিছু সেপারেট বিষয়কে একটা গুচ্ছ আকারে নিয়ে আসছি। কারণ অনেক কিছু হচ্ছে, আমরা একটা বিনিয়োগ সম্মেলন দেখলাম, এটা নিয়ে সরকারের পক্ষ থেকে অনেক বেশি অ্যাডভার্টিজমেন্ট করা হয়েছে, এর মাঝখানে 5 বছরের একটা অ্যাডভার্টিজমেন্ট করা হয়েছে। এর বাইরে আমরা মোটা দাগে অনেক ভূরাজনৈতিক ঘটনাবলী ঘটছে এবং বাংলাদেশকে কেন্দ্র করেই ঘটছে। আমরা প্রতিবেশী দেশে যা হয়েছে ওই ব্যাপারে আমরা আলোকপাত করছি না, আমাদের দেশেই অনেক কিছু ঘটছে, পুশিন হচ্ছে, করিডোরের কথা বলা হচ্ছে, করিডোরের ব্যাপারেও ব্যাকট্র্যাকিং আছে অনেক। আমরা অনেক জায়গায় শুনছি কোনো বিমান আমাদের এখানে ল্যান্ড করছে, আওয়ামী লীগের লোকজন আবার অন্য কথা বলছে, তারা বলছে জাহাজ ভর্তি করে অনেক কিছু আসছে, এগুলো প্রোপাগান্ডাও আছে অনেক কিছু। সকল কিছু মিলিয়ে আসলে মানে আমরা আসলে যে জায়গাটাতে অবস্থান করছি, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কিছুটা ভালনারেবল, এবং এখানে একটি যেহেতু শক্ত সরকারের অভাব আছে, তো আসলে আমরা কিভাবে ডিল করবো, আমরা কোন দিকে যাচ্ছি? কারণ ভূরাজনৈতিক একটা লম্বা কোনো একটা অ্যাকশনের মধ্যে আমরা পড়ে গেলে এটা তো আসলে ইনস্টেবল একটা গভর্নমেন্ট যখন থাকবে তখন এটা লং হওয়ারও একটা সম্ভাবনা থাকে এবং আরো অনেক কিছু সম্ভাবনাই থাকে। রুবাব, আমি যেটা বুঝতে আমি প্রশ্ন যদি ভুল বুঝে না থাকি, সেটা হচ্ছে যে বাংলাদেশের অবস্থানটা ভূ রাজনৈতিকভাবে সবসময় খুবই লুক্রেটিভ। আমি ফর মেনি কান্ট্রিজ জিওপলিটিক্যাল রিয়ালিটি এখন প্রতিটা দিন অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে। আমরা পরাশক্তি, ক্ষুদ্র পরাশক্তির নিজেদের মধ্যে যুদ্ধ দেখতে পাচ্ছি। আমরা কর্তৃত্ব পরায়ণ শাসক বিভিন্ন জায়গায় রাষ্ট্র ক্ষমতায় আসতে দেখেছি। আমরা এটা ইউএসএ নিয়ে বলতে পারি, আমরা ইন্ডিয়া নিয়ে বলতে পারি, চায়নার তার নিজস্ব প্ল্যানিং আছে। এই জায়গাটায় বাংলাদেশের যে অবস্থানটা, এই চাপটা সবসময় ছিল, এখন হয়তো চাপটা ইমেন্স হয়ে উঠেছে। তার রিজন হলো, এই চাপটা তো বৃদ্ধি পাওয়ার রিজন হলো চাপটা হ্যান্ডেল করাটারও একটা আসলে আমার ধরন আছে। কারণ এই সরকারের একটা অদ্ভুত প্রবণতা, যেটা শুরুতে দেখিনি, সেটা হচ্ছে এনারা ট্রান্সপারেন্ট হতে চাইছেন না বা পারছেন না। তাদের সিদ্ধান্তগুলো, নিয়োগগুলো ঠিক খুব ভীতিকর, ভয় তৈরি করে, আমাদের ভিতরে আশঙ্কা তৈরি করে, এবং সেগুলোর ব্যাখ্যা আসে না কখনো। আমরা অসঙ্গতি দেখি, অসঙ্গতির কোনো এক্সপ্লানেশন দেখি না। আমরা আরেকটা জিনিস হচ্ছে পপুলিস্ট যে ডিসিশন। আমি বিডার যিনি চেয়ারম্যান, উনি একটা অত্যন্ত চমৎকার একজন প্রফেশনাল, খুব চমৎকারভাবে একটা প্রেজেন্টেশন তিনি দিয়েছেন, এবং আমি মনে করি যে এটা একটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট বাংলাদেশের জন্য। কিন্তু এই জিনিসটাকে কেন্দ্র করে যে পলিটিসাইজটা শুরু হয়েছে, যে সুপার হিরো বানানোর প্রবণতা তৈরি হয়েছে, একটা কথা তো কখনো ভুলে গেলে চলবে না। আমাদের প্রধান উপদেষ্টার যিনি অর্থ বিষয়ক, ওনার যিনি প্রধান উপদেষ্টার যিনি উপদেষ্টা, তাই তিনি বলেছিলেন, এটা আরও বোধহয় 4 মাস আগে, যে ইন্টারিম সরকারের সময় ইনভেস্টমেন্ট আসার পসিবিলিটি কম। কারণ হচ্ছে এই সরকারটা আর স্থায়িত্ব, এই সরকারের কমান্ড রাষ্ট্রের উপরে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সব দিকেই কিন্তু দুর্বল। এই যে এবং এই যে পপুলার স্টেপ নেওয়ার যে প্রবণতা এই সরকারের, এটা ভীতিকর। এই বিডার এটা একটা সাধারণ ইনভেস্টমেন্ট সামিট হতে পারত। ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশে তো আজকে থেকে হচ্ছে না। ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে প্রথম কাজ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়ার সময়, পরবর্তীতে এগুলো কিন্তু বহু আগে শুরু হওয়া পাথ ধরে এদেশে ইনভেস্টমেন্ট নানাভাবে বিভিন্ন সময় এসেছে, এবং ডিফারেন্ট ওয়েতে সামিটও হয়েছে। কিন্তু সেগুলোকে এটাকে এমনভাবে, আপনি গাছে কাঁঠাল রেখে গোফে তেল দেওয়া শুরু করলে তো সমস্যা। ইনভেস্টমেন্ট আসবে, কাজ এখানে বিনিয়োগটা হবে, তারপর একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে, এরপর এটা কিন্তু একটা লং প্রসেস, এবং এই লং প্রসেসের জন্য আমরা এটা এটা ঠিক আছে, কিন্তু আপনি এতখানি প্রত্যাশার বোঝা চাপিয়ে দিলেন এই বিডার প্রধানের ওপরে। আজকে দেখলাম কি একটা কার্টুন মেহেদী হক বা কেউ এঁকেছেন যে বিডার প্রধানকে নিয়ে, যে উনি উড়ে যাচ্ছেন আর কি, এ ধরনের কিছু। রিজনটা হলো যে তাকে এতখানি তো চাপ দেওয়ার কিছু না, এটা তো তার দায়িত্ব না।
ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বটা হচ্ছে 4টা দায়িত্ব নিয়ে এসেছেন। 4টা দায়িত্ব তো ওই তো আহতদের চিকিৎসা এবং নিহতদের পুনর্বাসন, তারপরে দ্বিতীয়টা হচ্ছে বিচার ব্যবস্থা নিশ্চিত করা। কাদের বিচার? আমরা ভুলে যাই 16-17 বছরে যারা জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের বিচার, ওইটুকুই আটকে আছেন। এটা কিন্তু আমরা কিন্তু 16-17 বছরের বিচারের কথা যাচ্ছি না। তৃতীয়ত হচ্ছে সংস্কার, চতুর্থত হচ্ছে নির্বাচন। এগুলো তো সব পাশাপাশি চলার মতো বিষয়। রনি যেটা বললেন, না হচ্ছে সরকার, না হচ্ছে নির্বাচন, এবং এই যে প্রোপাগান্ডাগুলো, কখনো কখনো আমার মনে হয় সম্পূর্ণ তৃতীয় একটা জায়গা থেকে প্রোপাগান্ডাগুলো এমনভাবে তুলে আনা হচ্ছে যেখানে আমার সংশ্লিষ্ট ব্যক্তি যাদের নিয়ে এগুলো আলাপ হচ্ছে, আদৌ তাদের কতটুকু সম্মতি আছে সেটাও আমি জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ওই আস্থাটা আমি এখনও রাখতে চাই এবং আমরা সবাই রাখতে চাই, কিন্তু তার নাম, তার অবস্থান, তার যোগ্যতাকে যদি কেউ মিসইউজ করে, যে সবাই বসে আছে অনির্বাচিতভাবে, অনির্বাচিত সরকারের সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হলো তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। জিওপলিটিক্যাল যে প্রশ্নটা তুমি তুললে, এটা যদি এই ঝুঁকি, এই করিডোর, এই মানবিক বিষয়টা হয়তো মানবিক করিডোরের নাম ছিল না, কিন্তু এই ধরনের এই জায়গার কন্ট্রোল কোন দেশটা চায়নি? বাংলাদেশে এই ধরনের কন্ট্রোল কোন দেশটা চায়নি? কোন পরাশক্তি চায়নি? তাহলে এখন কম্প্রোমাইজ করতে হচ্ছে কেন? আমরা অনেক ডুয়েল সিটিজেন সম্পন্ন ব্যক্তিকে বাংলাদেশে এমন সব স্পর্শকাতর জায়গায় দেখছি, এ প্রশ্ন জাগে যে আসলে তারা তাদের অবস্থানটা কিন্তু ক্লিয়ার করছেন না। আমরা যখন তাদেরকে অভিযোগ জানাচ্ছি যে একটা সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে আমরা বা সিকিউরিটি বিষয় যিনি দেখবেন তিনি ডুয়েল সিটিজেন আছে, এটাও তো সরকার ক্লিয়ার করছে না যে তার ডুয়েল সিটিজেন নাই, উনি ওটা সারেন্ডার করেছেন, তা তো নয়। সংস্কারের প্রশ্নে ডক্টর আলী রিয়াজকে আমি সাধুবাদ জানাই, কারণ ওটা হচ্ছে প্রস্তাবনা আর অ্যাকশন দুটো সেম জিনিস না। কাজে কিছু ক্রুশিয়াল পয়েন্টে কিছু ক্রুশিয়াল একেবারে ভয়ঙ্কর নিয়োগ এবং জনপ্রশাসন, ওগুলো তো বাদই দেই। এর বাইরে যেটা মানবিক করিডোরের বিষয়টা হচ্ছে যে একবার যদি কোনো একটা জায়গায় কাউকে এতটুকু জায়গা দিয়ে দেওয়া হয় অ্যাক্সেস হিসেবে, বিশ্বে বহু দেশে উদাহরণ আছে, ওই জায়গাটা সার্বভৌমত্ব যতদিন বাংলাদেশ সক্ষমতা অর্জন না করবে ওই সার্বভৌমত্বটা রক্ষা করতে পারার মতো, ততদিন পর্যন্ত কোনো সুযোগটা না আসা উচিত। ব্যালেন্স থাকতে হবে এই জায়গাটা, ব্যালেন্স এই জন্য থাকতে হবে, কারো কোলে উঠে যাওয়ার পলিটিক্স করার সুযোগ নাই আমাদেরকে ভাবতে হবে আমাদের নিজেদের কথা। এখানে অনেককে আমি বলতে শুনি, বার্মা অ্যাক্ট নিয়ে আসেন, আরও নানা বা জাস্টিফাই করার চেষ্টা করেন। কোনো সুনির্দিষ্ট পক্ষের প্রতি লীন হওয়ার কোনো সুযোগ বা লাক্সারি বাংলাদেশের নাই। বাংলাদেশ একটা মোটামুটিভাবে একটা থ্রাইভিং নেশন, এবং অনেক ভুল ত্রুটি সত্ত্বেও আমাদের এগিয়ে যাওয়ার যে প্রবণতা, আমাদের যে আশাবাদগুলো আছে, আমাদের যে সম্ভাবনাগুলো আছে, এগুলো সব বিনষ্ট করে ফেলে একটা কোনো মিলিটারি স্টেট, কোনো একটা দেশের জন্য একটা অভয়ারণ্য, সেটা যে দেশই হোক, সেটা আমাদের সাউথ ইস্টার্ন মেগা পাওয়ার হতে পারে, আমাদের প্রতিবেশী হতে পারে, আবার বহুদূর দেশ থেকে উড়ে আসা পরাশক্তিও হতে পারে। আমরা কারোর সাথে, প্রত্যেকের সাথে ব্যালেন্স করে পলিটিক্স করাটা অত্যন্ত জরুরি। আমি মানবাধিকার কেন, আমি আমার বাসায় একজনকে ঢুকতে দিব না কেন? অবশ্যই দিব। একজন নিপীড়িত ব্যক্তির প্রতি আমার কম্প্যাশন থাকবে না কেন? অবশ্যই থাকবে। কিন্তু আমি আমার ঘর বাড়ি, সন্ততি তাদের ধ্বংস করে দিয়ে যখন এটা করতে যাব, তখন আমারই তো আসলে অস্তিত্ব থাকে না। আমি এটার বিপক্ষে নই। বিএনপি এটার সম্পর্কে খুব পরিষ্কার স্ট্যান্ড নিয়েছে। এটা এত বড় একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা নিতে হলে এটা বাংলাদেশের সব পক্ষকে ইনভলভ হতে হবে। আমরা পাল্টি বক্তব্য শুনেছি, তরুবাব শুনেছি না, যে শর্ত সাপেক্ষে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা অনেক বড় কথা। যিনি বলেছেন তিনি একজন অভিজ্ঞ কূটনীতিবিদ এবং তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। আর যিনি কাউন্টার করেছেন তিনি কিন্তু প্রেস সচিব, উনি কিন্তু মন্ত্রী, এবং এই দুইটা কিন্তু কখনো আমাদেরকে অ্যালাইন করা হয়নি যে আসলে ভুল বোঝাবুঝিটা কেন এবং কোথায়। আমরা খুব অবাক হয়ে দেখি যে যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পেজে সুনির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট নিয়ে কথা হয়। কেন? এটার প্রয়োজন নাই তো। তিনি তো গোটা দেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা, কি এই সময় প্রধানমন্ত্রী তিনি, তাই নয় কি? কাজেই এই জায়গাটায় এই পপুলার কার্ডগুলো খেলার প্রবণতা আমাদের স্মরণ করিয়ে দেয় ফ্যাসিজমকে, যেই ফ্যাসিজমটা জনপ্রশাসন এবং বাকি সকল ক্ষেত্রে এক্সিস্ট করে। যারা নতুন নিয়োগ পেয়েছেন, যারা এসেছেন, তারা প্রতিদিন আমাদের সংখ্যাটাকে একটা দৃঢ় সন্দেহে রূপান্তরিত করছে। আমরা এখন ভয় পাচ্ছি। এবং দিন শেষে নির্বাচনটা, এই সংস্কার, যেটা রনি বললেন, সংস্কার আসলে আমি আসলে এত কনফিউজড। এই সংস্কার কোনটা আসলে প্রেজেন্ট করতে পারবেন এই সরকার? যেগুলো করেছি, অধ্যাদেশ যেটা বিচার নিয়ে কথা হচ্ছে, কেন এটা কেন নির্বাহী আদেশে কেন নিষেধ করা হলো? কেন একটা অর্ডিন্যান্স আনা গেল না? আমাদের তো সংবিধান সাপোর্ট করে এটা। কাজে ওইটাকে ব্যাকট্র্যাক করে কয়দিনের ব্যাপার? আপনারা তো প্রতিনিয়ত বসে সিদ্ধান্ত হচ্ছেন, মানবিক করিডোরের মতো সিদ্ধান্ত দিতে পারছেন না, আওয়ামী লীগের বিচারের মতো সিদ্ধান্তের প্রশ্নে আপনাকে নির্বাহীতে চলে যেতে হলো কেন আপনি শব্দের মারপ্যাঁচ ব্যবহার করলেন? কেন আপনি বললেন না যে আমি নির্বাহী আদেশে নিষেধ করেছি? আপনি বলছেন স্থগিত করা হচ্ছে। হোয়াট ইজ স্থগিত করা? এমন তো কোনো আইনই নেই আমাদের।
না, পরবর্তীতে আইন পরবর্তীতে যে আইনটা করেছেন সেই আইনটা বিচারের আইন হলো না কেন? এই যে এই যে আজকে একটা রনি সবই পরবর্তীতে ভাই, যখন একটা জিনিস মেস হয়ে যায় তখন আবার পরবর্তীতে এই আইনটা যেটা ইয়েতে কি বলে মানব আইসিটি আইনে ওটা সংযুক্ত করা হচ্ছে পরদিন আবার না। আমি যে গোটা আন্দোলন যেটা নিয়ে রনিকে প্রশ্ন করলে তুমি, আমার একটা ছোট আমার পার্সোনালি পলিটিশিয়ান হিসেবে একটা অ্যাসেসমেন্ট আছে, নির্বাহী আদেশ এটা করাটা বোধহয় সরকারের জন্য সামহাও এটা যেহেতু খুব পপুলার ডিমান্ড, এটা পপুলার একটা স্টেপ ছিল এবং এই কারণেই হামিদ সাহেবের মতো একটা সুপার পাওয়ার বেরিয়ে গেছে। এত হাই প্রোফাইল একজন মানুষের বেরিয়ে যাওয়া এবং ঠিক তারপর দিনই কেন যেন আমার মনে হয় এটা আসলে আমার মনে হয় কিছু মনে হয় বলতে আমি রাজনৈতিক আমার বোধ বলে যে টোটাল জিনিসটার মধ্যে কিছু একটা আছে। এইটা নির্বাহী আদেশে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটাকে সরকার এই মুহূর্তে হয়তোবা মনে করেছে যে তাদের জন্য একটা খুব আমি বলবো যে একটা জনপ্রিয় স্টেপ হতে পারে, যেটা ইতিমধ্যেই কিন্তু তারা বেশ ব্যাকফুটে ছিলেন ওই মানবিক করিডোরের বিষয়টা নিয়ে। এটা নিয়ে আমরা দেখেছি একেবারে সাইলেন্স, তাদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। আমরা যখন বারবার দাবি জানিয়েছি যে একটা এই ধরনের করিডোর কোনোভাবেই ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে না যদি না সেই সরকার সবার সাথে আলোচনা করে, এবং শুধু সেই ক্ষেত্রেই নয়, আলোচনাটাই মূল কথা নয় রুবাব, সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো কি এই সরকারের এই রাষ্ট্র পরিচালনার সক্ষমতাটা হার এত কম যে যেই এরিয়াটায় আমরা করিডোর দিব সেই এরিয়াটা সুরক্ষা করতে পারবেন বলে আমরা মনে করি না, এবং এটা ইন রিয়াল তারা পারবেন না। ফলে এটার পরপরই একটা হাই প্রোফাইল এমন একজনের চলে যাওয়া, সাবেক প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি কিন্তু একদম একটা তুখর রাজনীতিবিদও। উনি 3বার নিঃসন্দেহে করেছেন, ফাউল ইলেকশন পেয়েছেন, হিসাব করলে 4বার, কিন্তু 2বার কিন্তু এমনিও নির্বাচিত হয়েছিলেন নিজ এলাকায়। এই ধরনের মানুষদের টেম্পারমেন্ট অনেক স্ট্রং থাকে। রাত 3টায় পালিয়ে যাওয়া, তারপরে পরের দিন এটা নিয়ে বসা, সেটাতে শাহবাগে শিফট করা। এটা একটা তদন্ত কমিশন যখন হয়েছে, প্লিজ খেয়াল করো যে সেটারও কিন্তু পাল্টা অনেকেই ব্যাখ্যা দিয়ে দিয়েছে। এমন সব ওই যে রাজায় যুদ্ধ হয় উলুখড়ের প্রাঞ্জে, যাদেরকে এখানে সাসপেন্ড করা হয়েছে, সরানো হয়েছে, তারা তো কেউ কুশীলব নন। এবং এইটার ঘটনার পরপরই যেটা হয়েছে, একটা আন্দোলন আমরা দেখেছি, সেই আন্দোলনে এমন বহু কিছু এলিমেন্ট এসেছে যেটা আমাদের অস্বস্তিতে ফেলেছে, আমাদের শঙ্কায় ফেলেছে। আমরা এমন অনেক কিছু দেখতে চাই না বা শুনতে চাই না। এমনকি এটুকু আমি বলি যে আমি তো পরবর্তীতে বহু পোস্ট আমি দেখেছি যেখানে এরকমও বলা হয়েছে যে ওই আন্দোলনে সুনির্দিষ্ট একটা দলের নারীরা উপস্থিত ছিলেন। সেখানেও আমরা শুনেছি যে নানা ধরনের একটা যেন মৌলবাদ ধরনের একটা কি বলবো, একটা ইসলামী মৌলবাদের একটা আভাস বা এলিমেন্টস ওখানে ছিল। এনসিপির মতো দল তো ইসলামী মৌলবাদী দল নয়, কাজেই এখানে এই এলিমেন্টগুলোকে স্রেফ আমি কি বলবো, আমার একটা বিশাল জমায়েত চাই কিংবা আমার একটা বিশাল ক্রাউড চাই, যে ক্রাউড শাহবাগকে ছাড়িয়ে যাবে। কেন? শাহবাগ তো গোটাটা একটা ফার্স ছিল, পুরো শাহবাগ ছিল একটা জাতির সাথে প্রহসন। এটা না হলেও তো চলে। এই যে পরবর্তী প্রহসনের রেপুটেশন, যেটাতে কেমন যেন এজেন্সি গন্ধ থাকে, সোজা কথায় এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো স্বাভাবিক অবস্থায় এই জায়গাটায় আমি আমার এক রাজনৈতিক ছোট ভাইয়ের সহযোদ্ধার কথা বলি। তারা এই 5ই আগস্টের পরে একটা স্মারকলিপি দেওয়ার জন্য যাওয়ার চেষ্টা করেছিলেন যমুনায়, পুলিশ কিন্তু তাদের যেতে দেয়নি। কাজেই পুলিশ তাদের ঠেকিয়েছে। এই বাস্তবতায় এই সময়ে পুলিশ তাদের ঠেকিয়েছে। আমাদের দলের ছাত্র সংগঠনের একজন দায়িত্বশীল পদের নেতার কথা বলছি, তারা যেতে পারেননি। এবং সেই জায়গাটায় যখন ইনারা গিয়েছেন, বসেছেন, ঘুমিয়েছেন, এবং তাদের সাথে আরবি লেখা প্ল্যাকার্ড নানা ধরনের উল্টাপাল্টা স্লোগান, যেটা কখনোই বাংলাদেশের জনগণ শুনতে চায়নি, শুনবে না বা টলারেট করবে না, এমন এলিমেন্টগুলো এসেছে। এবং এই জিনিসগুলো টোটালটার মধ্যেই কিন্তু স্বতঃস্ফূর্ত আন্দোলন, অ্যাটলিস্ট স্টুডেন্ট বা যারা ওখানে উপস্থিত ছিলেন তারা নিজেরাও বুঝেছেন কি যে তারা ব্যবহৃত হয়েছেন। আমার কাছে কেন যেন ওটাই মনে হয়, লং টার্মে আওয়ামী লীগকে যে ওয়েতে নিষিদ্ধ করা হয়েছে, এটা আসলে এটাও আরেক ধরনের প্রহসন হয়েছে জাতির সাথে। আপনার কাছে অনেকক্ষণের আলোচনা হলো, আপনার কাছে একটা একদম আপনি রাজনীতিবিদ, আপনার অবশ্যই রাজনৈতিক কোনো অ্যাম্বিশনস থাকতেই পারে। সে বিষয়ে আপনি আমাদেরকে যদি বলেন যে আপনি আসলে নিজেকে, আমরা যদি নির্বাচনকালীন সময় ধরি, আপনি কি নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক, সংসদ নির্বাচনে, বা
যদি অংশগ্রহণ না করেন সেক্ষেত্রে আপনি রাজনৈতিকভাবে নিজেকে কোন জায়গাতে দেখেন ইন নেক্সট 1 or 2 years? 1 or 2 years is very small time বলার জন্য। না আমি নির্বাচনের for the প্রশ্ন primaries beginning আমি নির্বাচনের প্রশ্ন হচ্ছে 1 or 2 আমি years পরে। জেনারেল ইলেকশন করতে চাই এবং সেই হিসেবে আমি মানে সেই লক্ষ্যে আমি বহুদিন ধরে কাজও করছি। আমার এলাকায় আমি বহুদিন ধরে আমার এলাকা যেটা রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আমি নানাভাবে চেষ্টা করেছি। আমরা নিজেরা যারা 2000 আমি যেহেতু বললাম কিছুক্ষণ রেকর্ড করেছেন 2005-এ আমার প্রথম রাজনৈতিক সদস্য পদ এবং আমার প্রথম রাজনৈতিক অ্যাক্টিভিটি সেই তখন থেকে শুরু। এই 2005 থেকে আমি শুরু করেছি একেবারে চরম দুঃসময়, বিএনপির কেবল দুঃসময় শুরু, আমরা তখন বুঝতেই পারিনি যে এটা কত দূর ভয়ঙ্কর হতে পারে। চেষ্টা করেছি এলাকার সাথে সংশ্লিষ্ট থাকার। আমার রাজনীতির মানে অ্যাম্বিশনটা হচ্ছে যে আমি আসলে একটা ডিফারেন্স ক্রিয়েট করতে চাই রুবাব। আমি এমন একটা মানে পলিটিক্যাল প্র্যাকটিস আমি চাই যে আমার জুনিয়ররা দেখুক, শিখুক, যেখানে মানে একটা ডিফারেন্স তৈরি হোক জনগণের জীবনে, সেটা যেভাবেই হোক না কেন। আমার সুনির্দিষ্ট প্ল্যানিংও আছে, কিন্তু অত বিশদে আমরা না যাই। আর দলের কাছে আমাদের মতো দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো দলে নমিনেশন প্রসেসটা টাফ। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমি নারীদের জন্য সংরক্ষিত একটা আসন থাকায় দেখা যায় কি যে অনেক যোগ্য নারীকেও এই বলে নমিনেশন দেওয়া হয়, মানে কম পান নারীরা যারা মানে জেনারেল ইলেকশন হয়তো বা করার মতন। কিন্তু এইবার আমি অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতে চাই এই জন্য যে বারবার আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে তিনি যদি যোগ্য নারী পান তিনি জেনারেলে দিবেন। কাজে আমি আশাবাদী যে আমি নমিনেশন আমার দল থেকে ইনশাল্লাহ আমি পাবো, বা দল আমাকে যোগ্য মনে করবে যে আমি দলকে আমার এলাকায় প্রতিনিধিত্ব করতে পারি, এটা। আর রাজনৈতিক গোল হচ্ছে যে কোনো পোস্ট আসলে লাগে না টু ক্রিয়েট আ ডিফারেন্স। আমি যত বছর ধরে রাজনীতি করছি, আমি যত ধরনের কাজের সাথে ইনভলভ হয়েছি বা ছিলাম বা আছি, আমার কখনোই সেই অর্থে কোনো পাওয়ারফুল পোস্ট বা পদবি ছিল না। আজকে যখন তুমি আমার পরিচয় দিলে, তুমি বলতে পারলে যে আমি কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি, তুমি বলতে পারলে আমি বিএনপি মিডিয়া সেলের সদস্য, এটা কিন্তু ছিল না কয়েক বছর আগেও। কিন্তু তখনও আমি একভাবেই কাজ করেছি। আমি বহু তরুণদের সাথে কাজ করেছি যখন আমার নিজেরই কোনো পদবি ছিল না। ফলে আমি আমার নিজের যেটা রনি বললেন, আমার চেষ্টাটা হচ্ছে এমন একটা রাজনৈতিক মনস্ক প্রজন্ম তৈরি, মানে এমন রাজনৈতিক মনস্ক প্রজন্ম তৈরি করা যারা এটা মনে করবে যে অপোজিটের যে লোকটি বসে আছেন সেই লোকটি আমার মতপথের নয়, কিংবা সেই লোকের মতাদর্শের সাথে আমি একবার প্রবলভাবে বিরোধী, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি তার সমস্ত রাইট রক্ষার জন্য যুদ্ধ করব। এইটুক বোধ, এই যে নাগরিক বোধ নিজের এবং আরেকজনের সমুন্নত রাখা, আমি চাই যে এমন একটা গ্রুপ তৈরি হোক, এমন একটা হোক না তারা সংখ্যায় কম, কিন্তু এটা কিন্তু একটা প্রসেস। আমরা যদি এইভাবে এগিয়ে যেতে পারি, হোক না 50 জন বা 100 জন, একা মানুষ আমি কতটুকু করার আছে, কিন্তু আসলে ইচ্ছা থাকলে তো বহু কিছু করা যায়। সো আই জাস্ট ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স, দ্যাট ইজ দ্য গোল অফ মাই পলিটিক্স। অনেক ধন্যবাদ আপা। জাস্ট কনক্লুডিং রিমার্কস নিব আপনাদের কাছ থেকে। আমরা আজকে অনেক আলোচনা করলাম, আরও আলোচনা করতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের না, আমরা প্রচুর আলোচনা করেছি। এত আলোচনা দিয়ে আসলে কাউকে ভরাক্রান্ত করারও কিছু নাই। আমার কনক্লুডিং রিমার্ক হচ্ছে যে রাজনীতিটাকে অন্য মানে আরেকজনের বয়ানে কখনো দেখার কিছু নাই। রাজনৈতিক লেন্সটা আমার যেন নিজের চোখের হয়। আমার আরেকজনের পরিয়ে দেওয়া লেন্স, আরেকজনের চোখ দিয়ে রাজনীতি দেখা, আরেকজনের বলা কথা, এটা আমরা যাচাই বাছাই করতে অনুরোধ করব বারবার প্রত্যেককে, যে তরুণ বলো, সিনিয়র মানুষেরা বলো, আমরা খুব মানে টাইপড থট, মানে যে আবারও বললাম, আমরা হচ্ছি ট্রমাটাইজড নেশন ইন এভরি ওয়ে। একটা সুদীর্ঘকাল যখন অধিকার বঞ্চিত একজন মানুষ থাকে, তখন সে আসলে বোঝেই না অধিকারের ভ্যালুটা কী। আমি চাই যে আমরা অধিকার সচেতন হই। আমি এইটাই হচ্ছে আমার সকলের প্রতি আহ্বান। সেলফ হিলিং খুব টাফ কিছু না। লেটস আইডেন্টিফাই আমাদের কি আসলে ঘাটতিটা আছে, কেন আমরা ভাবতে পারছি না যে আমি যেমন ভোট পছন্দ করছি না, কিন্তু রুবাব পছন্দ করছে, যেহেতু রুবাব পছন্দ করছে রুবাবের রাইটটাও থাকুক। এই ভাবনাটা, যেটা আমি এখন ব্যাপকভাবে অনুপস্থিত দেখি বিশেষ করে তরুণদের মধ্যে, আমার আহ্বান হবে সবার প্রতি, এটা আমার ক্লোজিং রিমার্ক, যে রাইট এমন একটা জিনিস, এটা আমার জন্য যতখানি জরুরি, আমার একেবারে ভিন্ন মতপথের মানুষ যদি দাগি না হয় তার জন্য ততখানি জরুরি। আর দাগি হলে তার জন্য তো আইন আদালত আছে। ধন্যবাদ আপা আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আই এম ট্রুলি অনার্ড। আমি অডিয়েন্সের সবাইকে যারা দেখবেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য নিয়ে দেখার জন্য। প্রচুর আমরা আজকে তাত্ত্বিক কথা বলেছি।
রনি ভাই, আপার কথার প্রেক্ষিতে আপাকে যে প্রশ্নটা করেছিলাম সেই ধারায় আপনাকেও প্রশ্নটা করছি যে মোটা দাগে ইন্টারিম গভর্নমেন্টের সকল কাজকর্ম, যে স্টেপস আপনার, যেমন এনবিআর কালকে মধ্যরাতে, মানে আপনি একটা প্রতিষ্ঠানকে অবশ্যই ডিজলভ করতে পারেন, নতুন প্রতিষ্ঠান ক্রিয়েট করতে পারেন, এটা টাইমিং মানে মধ্যরাতে কেন করতে হবে? এনবিআরের তো একটা বিশেষায়িত একটা সংস্থা, এটার বিশেষ কিছু কাজ আছে, এইটা মানে টাইমিং ইস্যু আছে, জিও পলিটিক্যাল ইস্যুগুলোতে আসলে আমাদের কোনো উত্তর নাই। আপনি একটা কথা বলছেন, কালকে আমি একটা কথা বলছি, দায়িত্বশীল জায়গায় থেকে কারটা আসলে বিশ্বাস করবো, কেন আপনার আর আমার কথা দুই রকম হলো, এগুলো আপা একটু অ্যাড্রেস করলেন। আপনি সবগুলো বিষয়কে আসলে কিভাবে অ্যাড্রেস করবেন? আচ্ছা, আপা যেখান থেকে শেষ করলো জিও পলিটিক্স নিয়ে আমি একটু বলি, তারপরে জি, আসছি। sure. জিও পলিটিক্স দেখেন আমাদের যেটা লাগবে, ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের জিও পলিটিক্স এতদিনে দাঁড়ায়নি, এবং হাসিনার আমলে তো পুরাটাই এটা একটা কলোনি বানাই ফেলছিল ইন্ডিয়ার। তো সেক্ষেত্রে ফাউন্ডেশন অফ জিও পলিটিক্সটা কীভাবে ঠিক করতে হবে, এটা নিয়ে আমাদের নতুন করে আলোচনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। একটা দেশের জিও পলিটিক্স শুধুমাত্র পররাষ্ট্রনীতির ব্যাপার না, সেটা হলো গ্লোবাল পাওয়ার ডিনামিক্সে এই রাষ্ট্রটা, এই জনগোষ্ঠী নিজেকে কোন জায়গায় দেখতে চায় সেই জায়গার ব্যাপার। এই জায়গায় আমরা চিন্তাই করি নি। এই জন্য আমি বলতেছি আলেকজান্ডার দুগিনের সাথে একমত হয়ে যে এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড, বহু মেরু বিশিষ্ট পৃথিবী। এখন আর আগের মতো নয় যে গ্রেট ব্রিটেনের সাম্রাজ্যে দুনিয়া বাস করে, বা গ্রেট আমেরিকান বললেও এখন কিছু নেই। দুনিয়া এখানে চায়না আছে, রাশিয়া আছে, আরও মিডল ইস্টে ধরেন আপনার কি বলে তুরস্ককে আপনি একটা শক্তি ধরতে হবে, এদিকে রিজিওনাল পাওয়ারগুলো যার যার মতো করে ফাংশন করে। সো এখন আর ওই সিঙ্গেল আপনার যে আবার এই ঠান্ডা যুদ্ধের আমলের মতো সোভিয়েত একদিকে আর আমেরিকা দুই মেরু বিশিষ্ট পৃথিবী, এটাও নাই। এই বহু মেরু বিশিষ্ট পৃথিবীর মধ্যে আমরাও একটা মেরু হইতে চাই, আমরাও একটা কক্ষ হইতে চাই। সেই কক্ষ হওয়ার জন্য গেটার বাংলায় বাঙালি কমিউনিটি এন্টার সারা পৃথিবীতে, এটা প্রায় 40-45 কোটি জনগোষ্ঠীর একটা কমিউনিটি। তার রাষ্ট্রীয় প্রতিনিধি হলো বাংলাদেশ। এই কমিউনিটির একমাত্র রাষ্ট্র হয়েছে বাংলাদেশ, মানে বাংলা ভাষাভাষী যত জনগোষ্ঠী আছে সারা দুনিয়াতে, তার একমাত্র দেশ হইল আপনি। ফলে গ্লোবাল পাওয়ারে আপনার স্টেক থাকবে না। আপনি এত বড় একটা জনগোষ্ঠী, এটা চিন্তাই তো করা হয়নি। ফলে আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স এই জায়গা থেকে ঠিক করতে হবে যেন নতুন। আপনি জাস্ট এই একটা লাইন অ্যাড করি, এই আপনার কি মনে হয় যে আমাদের জিওপলিটিক্যাল বিষয়গুলো যারা হ্যান্ডেল করে তারা কি এটা নিয়ে ভাবে? না, তারা যেটা চিন্তা করতেছে, এখানে আমরা রাষ্ট্র কোথায় দেখি ডিপ স্টেট। রাষ্ট্রকে আমরা শক্তিশালী দেখতে চাই, ডিপ স্টেটকে তো আমরা চাই না। ডিপ স্টেট কী করে আমরা জানি, এবং এখানে ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বললে দেখেন সবাই খুব বিরক্ত হয়। কিন্তু আমরা ডিপ স্টেটকে শক্তিশালী দেখতে চাই। ডিপ স্টেট ফাংশন করে কখন বুঝবেন, যখন আপনি দেখবেন যে ধোঁয়াশা, ট্রান্সপারেন্সির অভাব, যখন একটা উদ্যোগের ব্যাপারে 4 রকম কথা হয়, এইটা একটা সিমটম যে 4 রকম কথা হবে কেন। আর একটা হলো ঐক্যের কথাটা সবাই মুখে বলে, কিন্তু প্রবলেম হলো যেটা, যে এখানে ঐক্যটা কখন হবে, যখন আপনি আপনার নীতির ব্যাপারে স্বচ্ছ থাকবেন, এবং আপনার এই স্বচ্ছতাটা জনগণ বুঝতে পারবে, সাধারণ মানুষ বুঝতে পারবে, তখন হইলো আপনার ব্যাপারে একটা বিশ্বাস স্থাপন করবে। ট্রাস্ট খুব ইম্পর্টেন্ট, এবং ট্রাস্ট জিনিসটা বিমূর্ত, কিন্তু ট্রাস্ট জিনিসটা তৈরি হয় মূর্ত অ্যাকশনের উপর নির্ভর করে। বিমূর্তভাবে ট্রাস্ট তৈরি হয় না, বিমূর্তভাবে কথার কথা। ধর আপনি আমাকে বিশ্বাস করবেন বা আমি আপনাকে বিশ্বাস করবো, এটার একটা রেফারেন্স লাগে, আমার একটা কার্যক্রম লাগবে, আমার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ লাগবে, যেটা দেখে আপনি আমার উপর ট্রাস্ট আনবেন। তো সেই প্র্যাকটিক্যাল উদাহরণের কোনো খবর নাই, শুধু সোশ্যাল মিডিয়া হাইপ দিয়ে তো রাষ্ট্র চলে না। তো এই জন্য আমি বলতেছি আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, আর আমরা এমন একটা স্টেজে আসি, বাংলাদেশ দেখেন এদিক দিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা, যুদ্ধ কবে লাগবে আমরা জানি না, কিন্তু যেদিন লাগে সেদিন লাগবে। সাদাত হাসান মান্টু বলছিল যে ভারত পাকিস্তান যুদ্ধ কবে হবে এটা কেউ জানে না, কিন্তু যেদিন হবে সেদিন হবে। তার মানে একটা যুদ্ধ এখানে সম্ভাবনা সবসময় রয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে একটা সিভিল ওয়ার চলতেছে আপনার মিয়ানমারে। সো আপনি একটা ফ্রন্টলাইন স্টেট যুদ্ধের, এদিক দিয়ে আপনি 7 সিস্টারের সমুদ্রের প্রভু, আপনারই একমাত্র সমুদ্র বন্দর আছে। ফলে এখানে ডক্টর ইউনূস যেটা বলছে, এটার একটা লজিক আছে যে একটা নতুন ইকোনমিক্যাল জোনের আপনি লিড দিতে পারেন, দখল করার দরকার নেই আপনার কোনো টেরিটরি, কিন্তু আপনি এখানে থেকেই একটা কালেকটিভ বা একটা কানেক্টিভিটির জায়গায় আপনি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন। ফলে সিকিউরিটি, ইকোনমি, এই দুইটা পার্সপেক্টিভ, এবং আপনার একটা সিভিলাইজেশনাল উত্থান, একটা বাংলাদেশ হিসাবে গ্লোবালি দাঁড়ানোর ক্ষেত্রে আমি বলতেছি আমাদের একটা নতুন জিওপলিটিক্যাল ফাউন্ডেশন তৈরি করতে হবে। এটা নট অনলি আমাদের ওই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা আমার ফালতু জিনিস না। আমরা রিয়েলি একটা রাষ্ট্র হিসাবে কেন আমরা ইউনিক, এবং অন্য সুপার পাওয়ার বলেন আর আমি কোনো সুপার পাওয়ারে তো আমি বিশ্বাসী না, অন্য রাষ্ট্রগুলো বা অন্য ক্ষমতাধর আপনার পক্ষ বা কক্ষগুলো কেন আপনাকে গুরুত্ব দিবে, তার একটা রিয়েল কারণ আপনাকে তৈরি করতে পারতে হবে, আপনাকে গ্লোবালি রেলিভেন্ট থাকার জন্য। না হলে আপনাকে ডমিনেট করবে আমেরিকা, চায়না, ইন্ডিয়া।
এই ডমিনেন্সি থেকে বের হওয়ার জন্য আপনার এই যে কালেকটিভ যে কমিউনিটি, পুরা বাঙালি কমিউনিটি, গ্লোবাল বাঙালি কমিউনিটি লিডারশিপ নেওয়ার জায়গায় আপনাকে যাইতে হবে। হ্যাঁ, সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে। তো এরকম একটা জায়গায় আমাদের একটা বয়ান লাগবে, ন্যারেশন লাগবে। সো এইটাই হলো আমাদের এই যে নতুন যে জিও পলিটিক্যাল কন্ডিশন, সেটাকে আপনার ফিক্সড করবে। সেই জায়গা থেকে এইবার আসেন দেশীয় এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেভাবে চিন্তা করতেছে, বা একজন হাই প্রোফাইল ব্যক্তি চলে গেল, আজকে দেখলাম কাউকে এয়ারপোর্টে আটকানো হয়েছে, আমরা শুনছি এখন ধরেন আপনার কেউ একজন হাই প্রোফাইল বা ধরেন তার বিগত আমলের সাথে তার সম্পর্ক আছে, কিন্তু তার ব্যাপারে কোনো রকম কোনো আপনার অপরাধের নাই, হ্যাঁ, তাকে আপনি আটকানো বা করা, এইটার ব্যাপারে তো প্রশ্ন থাকবে। প্রথম কথা হলো আপনাকে যে জায়গাটায় গুরুত্ব দিতে হবে সেটা হলো র্যাটোরিক্সের থেকে বাইরে হতে হবে। দেখেন, একটা রাষ্ট্র কখন সুন্দর হয়? অথরিটি যখন আইন মেনে চলে। অথরিটি যদি আইন না মানে তাহলে সেই রাষ্ট্র কলাপস করে, সেটা সময় নেয় কলাপস করতে, কিন্তু টুডে অর টুমোরো কলাপস করে। সো ক্ষমতা ব্যাপারটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এখন যারা ক্ষমতায় আছে, যারা যদি মনে করে এরা প্রচণ্ড ভুল করবে, এরা দায়িত্বে আছে, রিয়েলি দায়িত্বে আছে। এবং দায়িত্বের ব্যাপারটা কি? দায়িত্বের ব্যাপারটা পালন করতে হয় সর্বোচ্চ এথিক্যাল ইন্টিগ্রিটির সাথে। সেখানে লোক দেখানো অপারেশনের কোনো সুযোগ নেই। যখন আপনি লোক দেখানো জিনিস করতে যাবেন, যে জায়গায় আপনার দরকার নেই অপারেশন, সেই জায়গায় আপনি হাত দিবেন। যে জায়গায় আপনার জনতুষ্টিবাদী কাজ বা যেটাকে বলে পপুলিজম একটা ফ্যাসিস্টিক প্রবণতা, পপুলিজমের তো কোনো দরকার নেই আপনার। আপনি সবার সমর্থন পুষ্ট গভর্নমেন্ট, আপনার ব্যর্থতা মানে সবার ব্যর্থতা, ফলে আপনাকে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, আপনার সফল হইতেই হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হলো, আমি মনে করি এই সরকার যদি সব কিছুতে ব্যর্থ হয় কোনো সমস্যা নেই, ডেমোক্রেটিক প্রসেসে ট্রানজেকশনের জন্য একটা সুন্দর প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণের ফর্মুলা এবং একটা ইলেকশন যদি সুন্দরভাবে কন্ডাক্ট করতে পারে তাইলে গভর্নমেন্ট সফল। আর সব কিছু যদি ব্যর্থ হয় কোনো সমস্যা নেই। এরপরে মূল চ্যালেঞ্জটা বাংলাদেশে শুরু হবে একটা ইলেকটেড গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে। সেক্ষেত্রে আমি মনে করি অভ্যুত্থানের যে স্পিরিট, এটার মধ্যে একটা ঐক্য থাকতে হবে এবং 100% বিরোধিতার জায়গায় গিয়ে আমাদের রাজনীতি করার দরকার নেই। এখন রাজনীতি হবে কোন দল কত ভালো প্রপোজাল জনগণকে দিতে পারে, সেটা দিয়ে জনগণ তাকে বিচার করবে, তার রায় দিবে, এবং সম্পর্কটা সরাসরি নাগরিকের সাথে রাষ্ট্রের হবে। এখানে কোনো রকম কোনো মাফিয়া সিন্ডিকেট, হ্যাঁ, সেটা নন পলিটিক্যাল হোক, পলিটিক্যাল হোক, হ্যাঁ, বিজনেস এলিটস হোক, তাদের হাতে রাষ্ট্রটার বন্ধক থাকবে না। এরকম জায়গায় যদি আমরা যেতে পারি, দেন আমরা যেটা বলতেছি 5 তারিখের অভ্যুত্থানের আলোকে আমরা যে রাষ্ট্রটা চাই, যে নাগরিক বান্ধব একটা রাষ্ট্র, এবং সেটা আমরা প্রথম থেকে বলছি কি রাষ্ট্রটা কি হবে। রাষ্ট্র হবে ভ্যালু বেস, আর ইডিওলজি থাকবে সমাজে নানা রকম ইডিওলজির লোক থাকবে, কিন্তু রাষ্ট্র কোনো ইডিওলজি পালন করবে না। রাষ্ট্র হবে একটা মধ্যপন্থার, হ্যাঁ, মূল্যবোধ ভিত্তিক একটা শাসন কাঠামো তৈরি হবে। প্রত্যেক নাগরিকের মর্যাদা এখানে সমান থাকবে, যেই দল প্রয়োগ। এই জন্য আমরা বলি আগামী দিনে বাংলাদেশ হবে দল যার, রাষ্ট্র সবার। আমরা প্রায় শেষ পর্যায়ে। আপনার আজকে অনেক আলোচনা হলো, আপনার দুইজনই অনেক বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি। আরও হয়তো সময় পেতে পারলে ভালো লাগতো, কিন্তু শেষ করতে হবে। তো কোনো কনক্লুডিং রিমার্কস আমাদের জন্য? কনক্লুডিং রিমার্কস হলো, দেখেন, আমাদের যে কথাটা বলবো যে ডু নট লাই টু ইউর সেলফ অ্যাবভ অল। হ্যাঁ, যে কোনো কিছুর বিনিময়ে আমাদের পার্সোনাল যে অনেস্টি, ইন্টিগ্রিটি, ট্রুথফুলনেস, এইটা বজায় রাখতে হবে আমাদের। এবং আমাদের যেটা দরকার এখন, একটা বাংলাদেশ রাষ্ট্রের রাজনীতি এবং রাষ্ট্রীয় বিকাশের একটা সময় 5 তারিখের পরে। সেই বিকাশটাকে যদি আমরা ত্বরান্বিত করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে পলিটিক্সে। নন পলিটিক্যাল কোনো ফর্মুলা, হ্যাঁ, আমাদের জন্য ডেঞ্জারাস হবে। এবং রাজনীতিকে বাইপাস করে কোনো কিছু করার চেষ্টা করা মানে হলো আরও বিপদের দিকে যাওয়া। এই জন্য ভালো মানুষদের যারা মনে করেন যে আপনার নেতা খারাপ, ওকে, আপনি নিজে লিডার হন, আপনি আগায় আসেন, রাজনীতি করেন। এই দল খারাপ, আপনি নিজে দল করেন, কিন্তু রাজনীতিটা করেন, রাজনীতির মধ্যে আপনি অংশগ্রহণ করেন এবং দেশের দায়িত্বটা তুলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের এই পর্বটি ভালো লাগবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন কাউন্টার ন্যারেটিভের ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা লম্বা সময় ধৈর্য ধরে শুনলেন, সবার প্রতি কৃতজ্ঞতা।